আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ থেকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল এর প্রথম ক্লাস। এই ক্লাসটিকে আমরা মোট 4টি অংশে বিভক্ত করেছি আমাদের বোঝার সুবিধার্থে। প্রথম অংশে আমরা আলোচনা করব রাশি, গতি, সরণ, বেগ আর ত্বরণ। দ্বিতীয় অংশে আলোচনা করব জড়তা এবং তার প্রকারভেদ। তৃতীয় অংশে থাকবে বল এবং তার প্রকারভেদ। আর সর্বশেষ চতুর্থ অংশে থাকছে ভরবেগ, সংঘর্ষ, ভরবেগের নিত্যতা সূত্র এবং বাড়ির কাজ। আমরা মোটামুটি বেসিক থেকে আলোচনা করব, যাতে এই অধ্যায়টি মুখস্থ না করে নিজে থেকে বুঝে উত্তর দেয়া যায়। বিশেষ করে যারা মুখস্থ বিদ্যায় দুর্বল তাদের জন্য এই ক্লাসটি উপকারী হবে বলে আশা করি। তবে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তোমাদের কি কখনো বাসে দাঁড়িয়ে থাকতে হঠাৎ ব্রেক লাগলে সামনে পড়ে যাওয়ার মতো হয়েছিল? অথবা বাস চলতে শুরু করলে পিছনের দিকে হেলে পড়তেছিলে? কেন এরকম হয়, এটা কি কখনো ভেবে দেখেছো? আজকের এই ক্লাসটি করার পরে এগুলো আর রহস্য মনে হবে না, কারণ আজকে আমরা খুব সহজ ভাষায় শিখব নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র আলোচনায় যাবার পূর্বে আমরা কয়েকটি বিষয় একটু জেনে নেই। অবশ্য এই বিষয়গুলো হয়তো তোমরা আগে থেকেই জানো, তারপরেও আলোচনার সুবিধার্থে আমরা আরেকবার একটু দেখে নেই। প্রথমে আমরা জেনে নেই রাশি কি। যে কোনো জিনিস যাকে মাপা যায় এবং যার একটি সংখ্যা ও একটি একক থাকে তাকে রাশি বলে। অর্থাৎ এমন কোনো জিনিস যার একটি সংখ্যা, একটি একক এবং যা পরিমাপযোগ্য, তাই হচ্ছে রাশি। তো কয়েকটি উদাহরণ আমরা দেখি। প্রথম হচ্ছে ভর 5 কেজি, দৈর্ঘ্য 10 মিটার, সময় 2 সেকেন্ড। এখানে দেখো 5, 10, 2 এগুলো হচ্ছে সংখ্যা, আর কেজি, মিটার, সেকেন্ড এগুলো হচ্ছে একক। তার মানে এই সবগুলোকে আমরা রাশি হিসেবে ধরতে পারি। এখন আমরা জানি রাশি কত প্রকার। রাশি সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে রাশির শুধু মান থাকে কিন্তু কোনো দিক থাকে না, তাকে স্কেলার রাশি বলে। যেমন ভর 5 কেজি, সময় 10 সেকেন্ড, দূরত্ব 100 মিটার। আরও সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি, যে রাশির শুধু আমাদের জিজ্ঞেস করে কত কিন্তু কোন দিকে তা বলে না, সেটাই হচ্ছে স্কেলার রাশি। মানে হচ্ছে তোমার ভর 5 কেজি, ভর এখানে প্রশ্ন যদি করি আমরা, কোন দিকে কোনো প্রশ্ন আসে না। যদি প্রশ্ন করি কত, তখন একটা উত্তর আসে 5 কেজি। একইভাবে আমরা সময় বা দূরত্বের ক্ষেত্রেও যদি প্রশ্ন করি কোন দিকে বা কোন কিভাবে, এরকম কোনো উত্তর আসে না। যদি আমরা প্রশ্ন করি কত, তখন কিন্তু উত্তর আসে 10 সেকেন্ড, দূরত্ব 100 মিটার। দ্যাট মিনস তুমি স্কেলার রাশিটি সহজে বোঝার জন্য জাস্ট যে উত্তরটি দেয়া আছে সেটাকে কত দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করার পর যে উত্তরটি পাবা সেটাই হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে? তো এখন আমরা দেখি ভেক্টর রাশি কি। যে রাশির মানের পাশাপাশি একটি নির্দিষ্ট দিক থাকে তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ শুধু কত জানলেই হবে না, কোন দিকে তাও জানতে হবে। মানে এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা জাস্ট কত দিয়ে যদি প্রশ্ন করি ভেক্টর রাশিকে, আমরা উত্তর পাইলেও সেটা পরিপূর্ণ হবে না। এখানে আমার দিক উল্লেখ থাকতে হবে। যখন কতর পাশাপাশি আমার দিক উল্লেখ থাকবে, তখন আমরা একে ধরে নিব এটা ভেক্টর রাশি। তা একটু সহজভাবে যদি আমরা জানি, সেটা হচ্ছে বলা যায় যে রাশির মান ও দিক উভয়ই থাকে তাকে ভেক্টর রাশি বলে। আমরা কয়েকটা উদাহরণ দেখি। সরণ 10 মিটার পূর্ব দিকে, বেগ 20 মিটার পার সেকেন্ড উত্তর দিকে। দ্যাট মিনস এখানে যদি আমরা কত দিয়ে প্রশ্ন করি 10 মিটার চলে আসে, কোন দিকে প্রশ্ন করলে পূর্ব দিকে। একইভাবে ব্যাগের ক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করি কত, প্রশ্ন উত্তর আসে 20 মিটার পার সেকেন্ড। যদি প্রশ্ন করি কোন দিকে, উত্তর দিকে। দ্যাট মিনস হচ্ছে যেখানে আমার কত প্লাস কোন দিকে উল্লেখ থাকবে সেটাই হচ্ছে আমার ভেক্টর রাশি। এটা হচ্ছে সহজে মনে রাখার একটি টিপস। আর সংজ্ঞাগতভাবে যে রাশির মানের পাশাপাশি নির্দিষ্ট দিক থাকে তাকে ভেক্টর রাশি বলে। এবার আমরা জানি ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়।
ভেক্টর রাশিকে মূলত প্রকাশ করা যায় তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা দিক লিখে, কোথাও তোমার তীর চিহ্ন দেওয়া থাকবে, যদি তীর চিহ্ন দেওয়া না থাকে সেখানে দিক লেখা থাকবে। যদি তীর চিহ্ন বা দিক লেখা থাকে তখন আমরা সহজেই বুঝে নিব এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখাও, এখানে দেয়া আছে ভেক্টর ভি, ভি এর উপর তোমার একটা তীর চিহ্ন দেয়া আছে, এখানে 20 মিটার পার সেকেন্ড কোন দিকে, পূর্ব দিকে। আমার এখানে দিকে লেখা না থাকলেও আমার যেহেতু তীর চিহ্নটি দেয়া আছে সেহেতু আমরা বুঝে নিব যে এটা হচ্ছে ভেক্টর রাশি। সুতরাং সহজে মনে রাখার জন্য আমরা সংক্ষিপ্ত করলে কি দাঁড়ায় এটা একটু দেখি। যে কোনো জিনিস যাকে মাপা যায়, যার একটি সংখ্যা ও একক থাকে, তাই হচ্ছে রাশি। আবার বলি, যে কোনো জিনিস যাকে মাপা যায়, মেজারমেন্ট করা যায়, যার একটি সংখ্যা আছে এবং একটি একক থাকে, তিনটা জিনিসের সমন্বয় যদি কোনো কিছুর মধ্যে থাকে সেটাকে আমরা ধরে নিব রাশি, ঠিক আছে। এখন আমরা দেখি যে রাশির শুধু মান থাকে তা স্কেলার রাশি, আর যার মান ও দিক উভয়ই থাকে সে হচ্ছে ভেক্টর রাশি। আশা করি এই দুইটি জিনিস তোমরা পুরোপুরিভাবে বুঝে নিয়েছ। এবার আমরা একটু সামনের দিকে আগাই, দেখি গতি কি, ঠিক আছে। তো গতির সংজ্ঞা আমরা যদি দেখি সেটা হচ্ছে কি, কোনো বস্তু যদি সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করে তাকে গতি বলে। মানে হচ্ছে একটা সময় থাকবে, নির্দিষ্ট একটা সময় বা অনির্দিষ্ট সময়, সময় বলা যায়, একটি সময় থাকবে, সময় তার অবস্থান পরিবর্তন হবে, এক এক সময় এক এক জায়গায় তার অবস্থান পরিবর্তন হবে। এই যে অবস্থান পরিবর্তনের যে প্রক্রিয়াটি, একেই বলা হয় গতি। তো উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি চলন্ত বাস, দৌড়ানো মানুষ, উড়ন্ত পাখি। চলন্ত বাস কি, সময়ের সাথে সাথে চলতে থাকে, দৌড়ানো মানুষ সময়ের সাথে সাথে দৌড়াতে থাকে, উড়ন্ত পাখি, পাখি উড়ন্ত অবস্থায় থাকে, এটা নির্দিষ্ট সময় সে এক জায়গায় বসে থাকে না। যখন সে চলমান থাকে তখন তাকে গতি বলা হয়, যদি এটা বসে থাকে তখন কিন্তু এটা গতি হয় না। এবার আমরা জানি সরণ কি। বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে সরলরেখার দূরত্ব ও দিককে সরণ বলা হয়। আবার বলি, বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের সরল রেখার দূরত্ব ও দিককে সরণ বলে। প্রথমে যে অবস্থানে ছিল সেখান থেকে শেষ পর্যন্ত যে অবস্থানে ছিল এই অবস্থানের সরল রেখা মানে সোজা রেখা, বাঁকা আঁকা বাঁকা হলে চলবে না। এই সোজা রেখার যতটুকু দূরত্ব, সেই দূরত্ব এবং যে দিক উল্লেখ করা আছে সেই দিককে আমরা সরণ বলতে পারি। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বস্তু সোজা পথে যাক বা বক্র পথে যাক, সরণ নির্ধারিত হয় শুধু শুরু ও শেষ অবস্থানের সরল রেখা দিয়ে। বক্র পথে চললেও সরণ সবসময় সরল রেখার সর্বনিম্ন দূরত্ব, ঠিক আছে। এবার আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি, যদিও মাউস দিয়ে সোজা করা সম্ভব নয়, ধরে নিবে এটা সোজা। তো আমরা একটু আঁকি, সেটা হচ্ছে এটা একটা সরল রেখা মনে করো, এটা উপরে গেছে, নিচে নামছে, আবার এই দিকে আসছে। তো এখানে যদি আমরা চিন্তা করি সরণ কতটুকু, সরণ হচ্ছে এই মাথা থেকে শুরু করে এতটুকু সমান যে দূরত্ব, এটা হচ্ছে আমার সরণ। কিন্তু আমার এই যে বাঁকা জায়গাটি, এটাকে আমরা সরণ হিসেবে ধরতে পারি না। আবার যদি আমরা এরকম হয়, এইভাবে একটা রেখা হিসেবে ঘুরে এরকম আসলো, এখানে সরণ হবে কতটুকু, আমার এই মাথা থেকে এতটুকু হচ্ছে সরণ। এই যে বক্রাকৃত যে জায়গাটা, এটা সরণ হবে না। সহজে বোঝার জন্য সরণ বলতে সোজা যে জায়গা সেটাকে তোমরা চিহ্নিত করবা। মানে যদি সংজ্ঞাটা আমরা আরেকবার দেখি, বস্তুর প্রাথমিক অবস্থান থেকে, এটা হচ্ছে বস্তুর প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানে সরল রেখা, এই চূড়ান্ত অবস্থান ধরো এটা, তো চূড়ান্ত অবস্থানে সরল রেখার দূরত্ব, এই যে গ্যাপটা, এই যে দূরত্ব, এই দূরত্বটা আর দিক, এটাই যে হাতের ডান পাশে যে দিক, এই দিক, এটাকে তুমি পশ্চিম দিকে ধরতে পারবে, যে কোনো দিক একটা ধরে, এটা হচ্ছে দিক, এখানে দিক উল্লেখ থাকবে। যদি দিক উল্লেখ না থাকে তখন আমার এখানে অ্যারো বাটন দেওয়া থাকবে, অ্যারো বাটন দেওয়া থাকলে সেটা আমরা ধরে নিব এটা হচ্ছে সরণ। তারপর আমরা দেখি বেগ কি। একক সময়ে কোনো বস্তু যে সরণ করে তাকে বেগ বলে। মানে একটা নির্দিষ্ট সময়ে বা একক সময়ে একটা বস্তু যে সরণ করে, যে সোজা যতটুকু পথ অতিক্রম করে তাকে বেগ বলে। আরো সহজ করে বলা যায়, একটি নির্দিষ্ট সময়ে কোনো বস্তু সোজা নির্দিষ্ট দিকে যতটুকু যায় তাই হচ্ছে বেগ। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। ধরো গাড়ি যদি উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে চলে, ঠিক আছে, এটি একটি বেগ।
কারণ একটি গাড়ি যদি উত্তর দিকে 20 মিটার পার সেকেন্ডে চলে তো এটাকে তুমি ব্যাগ ধরে নিতে পারো। তো ব্যাগের সূত্র যদি আমরা একটু দেখি, সূত্রটা আমরা একটু দেখি। সূত্র হচ্ছে কি ব্যাগ সরণ বাই সময়। ব্যাগ হতে গেলে যে সরণ থাকবে, সরণ যে গতি, সে যাচ্ছে সোজা দিকে, কিন্তু কতটুকু সময়ে যাচ্ছে সে সময় দিয়ে যদি আমরা সরণকে ভাগ করি তখন আমরা ব্যাগের পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা দেখি ত্বরণ কি। ত্বরণ হচ্ছে একক সময়ে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ঠিক আছে, নির্দিষ্ট সময়ে ব্যাগ বাড়া বা কমার হারকে ত্বরণ বলে। এখন একটা গাড়ি চলতেছে, এখন একই গতিতে তো সে সবসময় চলবে না, একটা সময় সে স্পিড বাড়াবে, আরেকটা সময় সে স্পিড কমাবে। এই যে স্পিড বাড়া কমার যে হার, একে ত্বরণ বলা হয়। ত্বরণের সূত্র যদি আমরা দেখি, ত্বরণ হচ্ছে ব্যাগের পরিবর্তন এবং সময়। ব্যাগের যে উঠানামা বা কমবে বা বাড়বে, এই কমা বাড়ার যে পরিবর্তন যে নির্দিষ্ট সময় দিয়ে ভাগ করা যায় তাকে ত্বরণ হিসাবে ধরা যায়। এখন প্রশ্ন হলো যে এগুলা কি ভেক্টর রাশি নাকি এগুলা আমাদের হচ্ছে স্কেলার রাশি? তো এটা জানার জন্য আমাদের একটু দেখি, সেটা হচ্ছে ভেক্টরের সংজ্ঞা কি ছিল। ভেক্টরের সংজ্ঞা ছিল যে যে রাশির মানের পাশাপাশি একটি নির্দিষ্ট দিক থাকে তাই হচ্ছে ভেক্টর রাশি, তাই না? সেহেতু আমাদের আজকের আলোচনার গতি, সরণ, ব্যাগ, ত্বরণ সবগুলোর রাশির মান এবং দিক আছে কিন্তু, হ্যাঁ, তাই এরা সবগুলো ভেক্টর রাশি। তো এখন আমরা ভেক্টর রাশিগুলো আরেকবার দেখে নেই কি আছে এখানে। দেখো, প্রথমে আমরা আলোচনা করলাম কি গতি। কোনো বস্তু যদি সময়ের সাথে তার অবস্থান পরিবর্তন করে তাই হচ্ছে গতি। এগুলো জাস্ট এক নজরে দেখার জন্য, বিশেষ করে সহজে মনে রাখার জন্য। আমরা পূর্বে যে আলোচনা করলাম এগুলো ছিল বিস্তারিত বোঝার জন্য, আর এখন যে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি জাস্ট তোমার মনে রাখার সুবিধার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে সরণ। সরণকে আমরা সহজে কিভাবে মনে রাখি? বস্তুর শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরেখার দূরত্ব ও দিক, যেটা আমরা পূর্বে চিত্রের মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর আছে কি ব্যাগ। একটি নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর সোজা নির্দিষ্ট দিকে যতটুকু যায়, ঠিক আছে, নির্দিষ্ট সময়, একটা সময় নির্দিষ্ট থাকবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সোজা যাচ্ছে মানে সরণ হচ্ছে ততটুকু হচ্ছে ব্যাগ। আর ত্বরণ কি হচ্ছে? নির্দিষ্ট সময় ব্যাগ বাড়া বা কমার হার, বৃদ্ধি পাইল বা কমলো, যেটাই হোক স্পিড বাড়া বা কমার সাথে যে একটা তারতম্য শুরু হয় সেটা হচ্ছে ত্বরণ। তো এগুলো আমাদের সূত্র দেয়া আছে, পূর্বের আলোচনায় আমরা দেখিয়েছিলাম। তোমরা যদি সমস্যা মনে করো সেগুলো দেখে নিবে। আশা করি এই বিষয়গুলো যদি পরিষ্কার হয়ে যায়, নিউটনের 3টা সূত্র আমাদের কাছে পানির থেকেও সহজ হয়ে যাবে। সো এই বিষয়গুলো, এই 4টা বিষয় বা আমাদের রাশি সংক্রান্ত যে বিষয়গুলো, সেগুলো তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনবা, দেখবা। বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবা, আমি আবারও সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এগুলা হচ্ছে কি পয়েন্ট বা মূল পয়েন্ট, এগুলা যদি তোমরা প্রপারলি বুঝো তখন নিউটনের 3টা সূত্র নিয়ে বা বলের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না ইনশাল্লাহ। কারণ তোমরা যদি প্রপারলি এটা বুঝো, প্রশ্ন বা পরীক্ষার হলে যেভাবেই তোমাদেরকে প্রশ্ন করা হোক তোমরা বুঝে উত্তর দিয়ে আসতে পারবা। ওই তুতা পাখির মতো মুখস্থ করে জাস্ট পরীক্ষা দিলাম ওরকম কোনো নির্দেশনা দরকার নেই। তোমরা জাস্ট ভালো করে বুঝো। আশা করি পদার্থবিজ্ঞান তোমাদের কাছে খুবই সহজ একটা সাবজেক্ট হিসাবে প্রকাশ পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা এবার দেখি নিউটনের সূত্র কি। প্রথম সূত্রটি কি বলা আছে? বলা আছে যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। বোঝা গেছে? মানে একটা বস্তু সেটা হচ্ছে স্থির আছে, সেটাকে তুমি কোনো ধরনের টাচ করতেছো না, কোনোভাবে পুশ করতেছো না, ধাক্কা দিচ্ছ না, সেটা কি করবে? সে স্থির থাকবে। আবার যদি একটা বস্তু তো চলতেছে স্মুথ গতিতে, সেটাকে কোনোভাবে বাধা দিচ্ছ না, সেটা সামনে পিছনে যেভাবে আগাচ্ছে কোনো স্পর্শ করতেছো না, সেটা কি করবে? নির্দিষ্ট গতিতে চলতে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তা আমাদের কাজ হচ্ছে কি নিউটনের প্রথম সূত্রটি বাস্তবতার আলোকে বোঝা, বাস্তবতার ক্ষেত্রে প্রয়োগ করা এবং কেন এই সূত্রটি দেওয়া হয়েছে সেই বিষয়গুলো প্রপারলি বোঝা। আর সেই বিষয়টি বোঝার জন্য আমরা প্রথম অধ্যায়ের কয়েকটি বিষয় আমরা ভালোভাবে খেয়াল করব। ঠিক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কি জড়তা। তো জড়তা নিয়ে আমরা একটু কাজ করি। জড়তা কি? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার প্রবণতাকেই জড়তা বলে। দ্যাট মিনস হচ্ছে কোনো একটা বস্তু যেভাবে থাকুক, সে চলমান আছে চলমান থাকুক, সে
বসে আছে, স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় থাকুক, সে যে অবস্থায় তার অবস্থান ধরে আছে সেই অবস্থানকেই তার জড়তা বলা হয়। এখন চলমান বস্তুকে তুমি স্থির করতে গেলে এখানে তাকে বাধা দিতে হবে, অথবা স্থির বস্তুকে চলমান করতে গেলে বাধা দিতে হবে। দ্যাট মিনস জড়তা যেভাবেই চলুক, তার যেই অবস্থান সেই অবস্থানকে ধরে রাখতে গেলেই জড়তার সৃষ্টি হয়। সহজে যদি আমরা বুঝতে চাই তখন বলা যায় যে বস্তু নিজে নিজে পরিবর্তন পছন্দ করে না। মানে একটা জড় পদার্থ সে যেভাবে আছে সে নর্মালি সেভাবেই থাকতে চায়, সে চায় না পরিবর্তন হতে। তাকে জোর করলে তখন সে পরিবর্তন হতে চায়। ঠিক আছে, যে যেভাবে আছে সেভাবেই থাকতে চায়, তার কোনো শখ বা ইচ্ছা জাগে না যে সে একটু পরিবর্তন হোক, একটু ডেভেলপড হোক, কোনো ধরনের ইচ্ছা তার নাই। তো এই বিষয়টা আমরা একটা ছবির মাধ্যমে একটু দেখি। হ্যাঁ, এখানে দেখো একটা টেবিলের উপর একটা বই রাখা আছে না। এই বইটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। বইটা কি সামনেও মুভ করতেছে না, পিছনে মুভ করতেছে না। বইটা কি অবস্থায় আছে? টেবিলের উপর সুন্দর করে বসে আছে। আর বইকে যদি আমরা বলি তুমি সামনে আগাও, বই কি আগাবে? আগাবে না। কারণ বইটাকে যদি ধরে আমরা সামনে নিয়ে আসি তখন বইটা সামনে আগাবে। আবার বইটাকে যদি ধরে আমরা পিছনে নিয়ে আসি বইটা পিছনে আসবে। ঠিক আছে, তো এই বইটা যেহেতু স্থির অবস্থায় আছে আমরা এটাকে স্থির জড়তা বলতে পারি। কারণ আমাদের এই জড়তার প্রকারভেদগুলো আমরা পরে দেখব, আমরা আগে বুঝে নিই যেহেতু বইটা কোনো ধরনের মুভমেন্টে নাই। ঠিক আছে, তারপর আরেকটা দেখো, এখানে দ্বিতীয় এই ছবিতে তিনজন যাত্রী সামনের দিকে হেলে আছে। তো হেলে থাকার কারণ কি? আমরা নর্মালি যারা বাসে যাতায়াত করি বা কোনো গাড়িতে বসি তারা সবাই বুঝে যে একটা আমরা বসে আছি একটা স্থির অবস্থায়। স্থির অবস্থায় বসার কারণে গাড়িটা চলমান আছে, চলতেছে। হঠাৎ করে যদি গাড়িটা সামনে ব্রেক করে, ব্রেক করার ফলে আমাদের কি অবস্থা হয়? আমরা সামনের দিকে উপর হয়ে পড়ার মতো অবস্থা হয়। তখন আমরা কি করি? আমাদের সামনে যদি অন্য কোনো সিট থাকে বা অন্য কেউ থাকে তখন আমরা তাকে আঁকড়ে ধরে চেষ্টা করি সেফ থাকার জন্য বা স্টিল বসে থাকার জন্য। তো এই যে অবস্থাটা এটাকে আমরা বলতে পারি গতি জড়তা। কারণ কি? গাড়িটি চলমান অবস্থায় ছিল, গাড়িটি যেহেতু চলমান ছিল, গতিতে ছিল, তো এখানে যখন জড়তার সৃষ্টি হয় তখন এটাকে গতি জড়তা বলা হয়। এখন আমরা পাশের চিত্রটিতে আসি। এখানে দেখো, দেখা যাচ্ছে যে তিনজন মানুষ গাড়ির সিটে বসে আছে, কিন্তু সবাই অলমোস্ট পিছনের দিকে হেলে আছে। ঠিক আছে, তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে ধরো গাড়িটি চলমান আছে, চলমান থাকার পরে তার ব্যাগ পরিবর্তন করতেছে বা তার দিক পরিবর্তন করতেছে। তো দিক পরিবর্তন করার কারণে এটা পিছনের দিকে চাপ সৃষ্টি হওয়ার কারণে এই স্থবির অবস্থায় থাকা মানুষগুলো, মানে স্থির অবস্থায় গাড়িতে থাকা অবস্থায় তারা পিছনের দিকে হেলে পড়লো। তো এই যে একটা গতি অবস্থা, এখানে আমরা ধরে নিতে পারি কি এটাকে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে দিক জড়তা। কারণ দিক পরিবর্তনের কারণে মানুষগুলো পিছনের দিকে হেলে পড়েছে। তো এই অবস্থা থেকে আমরা জড়তা কত প্রকার এই বিষয়টা একটা ক্লিয়ার হতে পারি। হ্যাঁ, তো আমরা দেখি জড়তা কত প্রকার। তো জড়তা মূলত হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে কি স্থির জড়তা, যেটা আমরা দেখলাম টেবিলের উপর বই রাখা। তারপর হচ্ছে কি গতি জড়তা। দ্বিতীয় ছবিতে দেখেছি আমরা গতির কারণে বা ব্রেক করার কারণে যাত্রীরা সামনের দিকে উপর হয়ে পড়তেছিল, সেটা হচ্ছে গতি জড়তা। তৃতীয়টি হচ্ছে দিক জড়তা। দিক জড়তা হচ্ছে যাত্রীগুলো পিছনের দিকে হেলে পড়তেছিল, সেটা হচ্ছে দিক জড়তা। তো এই তিন প্রকার জড়তা নিয়েই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো আমরা যদি এই সংজ্ঞাটাকে আরেকটু ভালোভাবে দেখি, স্থির জড়তা কি? স্থির বস্তুর স্থির অবস্থায় থাকার যে প্রবণতা। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বইয়ের ভাষায় বা বইয়ের ভাষায় আমরা সংজ্ঞাটা বুঝে নিতে পারি। হ্যাঁ, স্থির জড়তা কাকে বলে? স্থির বস্তুর স্থির অবস্থায় থাকার প্রবণতা। বইটা টেবিলের উপর পড়ে আছে, সে টেবিলের উপর পড়ে থাকতে চায়, সে সামনেও আগাবে না পিছনে আগাবে না। সামনে পিছনে আগানো যে ফাংশনটা তাকে আমরা স্থির জড়তা বলতে পারি। ঠিক আছে, তারপর আমরা দেখি গতি জড়তা। গতি জড়তা কোনটা? চলমান বস্তুর চলমান অবস্থায় থাকার প্রবণতা। গতিতে গাড়িটা চলতেছিল, চলমান অবস্থায় ছিল, সেই অবস্থায় যে থাকার যে তার আকাঙ্ক্ষা তাকে আমরা গতি জড়তা বলতে পারি। তারপর হচ্ছে দিক জড়তা। দিক জড়তা কি? চলন্ত বস্তুর গতির দিক পরিবর্তনে বাধা দেওয়ার প্রবণতা। গাড়িটি চলতেছে কিন্তু কোনো দিক পরিবর্তন করতে সে রাজি না। এখন যখন এটা দিক পরিবর্তন ঘুরে ডান দিক থেকে ঘুরে বাম দিকে যাচ্ছে অথবা বাম দিক থেকে ঘুরে ডান দিকে যাচ্ছে, এটাকে আমরা দিক জড়তা হিসেবে বিবেচনা করতে পারি। তো এখন এই জড়তাগুলো সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা আমরা দেখি। সহজে মনে রাখার জন্য জড়তা
সব কিভাবে বলতে পারি জড়তা কি? সবাই আমরা বুঝি জড়তা মানে জড় পদার্থ বসে থাকা, নড়াচড়া না করা। তো আমরা জাস্ট সহজে মনে রাখার জন্য আমরা ধরে নিতে পারি জড়তা মানে হচ্ছে যেমন আছে তেমন থাকতে চায়, নড়বেও না, বসেই থাকবে যেভাবে আছে, যে চলমান থাকলে চলমান থাকবে, যদি বসে থাকে বসা থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে স্থির জড়তা কি? সে অলওয়েজ স্থির থাকতে চায়, সে ভাই সামনে পিছিয়ে কোথাও যাওয়া তার আকাঙ্ক্ষা নেই, যেভাবে আছি ভাই সেভাবেই ভালো আছি। তারপর হচ্ছে গতি জড়তা, সে চলতে চায়, সে চলমান আছে চলমান থাকবে, আমার দরকার না যে আমি হাঁটতেছি হাঁটবো, আমি আর থামবো না কখনো। ঠিক আছে, এটা হচ্ছে চলমান। তো একে আমরা গতি জড়তা ধরতে পারি। আর দিক জড়তা কি? দিক বদলাতে চায় না, সে সোজা যাবে তো যাবে, তো আমি সোজা যাচ্ছি তো যাচ্ছি, আমি কারো কথা শুনবো না, আমি ডানে বামে কোথাও মুভ করব না। তো আমি ডানে বামে কোথাও যেহেতু যাব না, সেই ডানে বামে যাওয়ার জন্য যদি আমরা চাপ সৃষ্টি করি, সেটাকেই আমরা বলতে পারি কি? দিক জড়তা, মানে দিক বদলাতে চায় না, সে তার যেই জায়গায় আছে সে জায়গাতেই থাকতে চায়। তো এখানে আরেকটা বিষয় জড়িত আমাদের এই 3 প্রকার জড়তার মধ্যে, সেটা কি? সেটা হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে, এটা তোমরা দেখবা বইয়ের মধ্যে আছে, স্থির জড়তা, স্থিতি জড়তা। তো স্থির জড়তা আর স্থিতি জড়তার মধ্যে অনেকেই একটু ঝামেলা পাকিয়ে ফেলে। তো এটার জন্য আমরা একটা সংজ্ঞা নিয়ে আসছি, বা আমরা বোঝার জন্য আমরা দেখতেছি, সেটা কি? স্থির বস্তু তার স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে স্বাভাবিক প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে। স্থির বস্তু তার স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে স্বাভাবিক প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলা হয়। স্থিতি জড়তা আর স্থির জড়তা নিয়ে আমরা বেশিরভাগ সময় কনফিউজড থাকি। সহজভাবে মনে রাখার ট্রিকটা আমরা দেখি। স্থির বস্তু কি করছে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে স্থির, কি করছে। হ্যাঁ, তারপর স্থিতি জড়তা যদি আমরা প্রশ্ন করি, তাহলে বস্তু কি চায় প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে স্থিতি জড়তা। ঠিক আছে। তো সুতরাং এক কথায় আমরা জেনে নেই, স্থির হলো অবস্থান, আর স্থিতি জড়তা হলো সেই অবস্থান ধরে রাখার প্রবণতা। বুঝতে পারছো? স্থির হচ্ছে কি? অবস্থান, টেবিলের উপর বইটা বসে আছে, এটা হচ্ছে তার একটা অবস্থান, এই অবস্থানের স্থির অবস্থান, এই জড়তাকে আমরা স্থির জড়তা বলি। আর এই যে স্থির আছে, সে সামনে আগাতে চায় না, পিছনে যাইতে চায় না, সে তার অবস্থান বসে থাকতে চায়, মানে তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা তার যে প্রবণতা, সেটাকে আমরা ধরে নেই সেটা হচ্ছে কি? তার স্থিতি জড়তা। সেটাকে আমরা সংজ্ঞা যদি দেই, স্থির হলো অবস্থান, আর স্থিতি জড়তা হলো সেই অবস্থান ধরে রাখার প্রবণতা। তো এবার চলো আমরা আমাদের পাঠ্য বইতে প্রবেশ করি, আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য। ঠিক আছে, তো আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে আসলাম, বল 3য় অধ্যায়। এখানে অনেক বিষয় বলা আছে। ইনি হচ্ছেন বল প্রয়োগে ভারোত্তোলন করেছেন সাউথ এশিয়ান গেমসের স্বর্ণ বিজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। যাই এটা আমাদের আলোচনার বিষয়বস্তু না। তো আমরা দেখি বলের অধ্যায়টি। বলের প্রথমেই বলা আছে জড়তা এবং বলের ধারণা, নিউটনের প্রথম গতিসূত্র। সূত্রটি আমরা আলোচনা অলরেডি করেছি, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এখন দেখো এখানে জড়তা নিয়ে কি বলা আছে। বল প্রয়োগ না করা পর্যন্ত স্থির বস্তু যে স্থির থাকতে চায়, কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। ঠিক আছে। হঠাৎ গাড়ি চলতে শুরু করলে জড়তার কারণে আমরা পেছনের দিকে হেলে পড়ি, শরীরের নিচের অংশ গাড়ির সাথে লেগে থাকে, গাড়ির সাথে সেটা চলতে শুরু করে, ইত্যাদি ইত্যাদি বলা আছে। এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি, তোমরা প্রয়োজন মনে করলে এগুলা পড়ে নিতে পারো। তো এখানে নিজে করো একটা বিষয় আছে, সেটা আমরা একটু দেখি। বলা আছে গ্লাসের উপর একটা কার্ড রাখো, এবার কার্ডের উপর একটা ধাতব মুদ্রা রেখে কার্ডটিকে সজোরে টুকা দিয়ে সরিয়ে দাও, মুদ্রাটি গ্লাসের ভিতর পড়ে যাবে। কেন পড়ে যাবে? হচ্ছে আমার যে কার্ডটি থাকবে, কার্ডে থেকে আমার গ্লাসের যে ধাতব মুদ্রা দিয়ে আছে, সে মুদ্রার ওয়েট যদি বেশি হয় বা ভর যদি বেশি হয়, তখন আমার কার্ডটি যদি সরিয়ে দাও, ভরের বেশির কারণে মুদ্রাটি গ্লাসের মধ্যে পড়ে যাবে। তো এখানে কি বলছে একটু দেখি। তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো যে সমান পরিমাণ বল দুটি বস্তুর উপর প্রয়োগ করা হলে যার ভর বেশি সেটি কম বিচ্যুত হয়, মানে যার ভর বেশি সেটা নড়াচড়া কম করে, কিন্তু যার ভর কম সেটি বেশি বিচ্যুত হয়। যেটা ভর কম সেটা টোকা দিলে বেশি নড়াচড়া করে, অর্থাৎ ভর বৃদ্ধির সাথে সাথে জড়তাও বৃদ্ধি পায়। তো এখানে একটি চিত্র দেয়া আছে, আমরা চিত্রটা একটু ব্যাখ্যা করি। তোমরা বিষয়গুলো আর একটু পড়ে নিতে পারো, আমার আলোচনার পরেও দেখে নিতে পারো। এখানে দেখো
তিনটা চিত্র দেয়া আছে, এখানে তিনটা, এখানে তিনটা, ছয়টা চিত্র দেয়া আছে। তো আমরা চিত্রগুলো এখানে ব্যাখ্যা অলরেডি দেয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। যদি আমরা নিজেদের ভাষায় চিন্তা করি, সেখানে হচ্ছে দেখো এখানে একটা রেখা দেয়া আছে, এটা কি সরণ, যেহেতু সরল রেখা, সরণ। তো সরণ এখান থেকে শুরু করে এদিকে আসছে, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত অতিক্রম করেছে, ঠিক আছে। আমরা যদি আমাদের প্রথম গ্রাফের অনুযায়ী আলোচনা করি, সেখান থেকে দেখো বলা আছে প্রথম গ্রাফে 0 থেকে T1 কিংবা T2 থেকে শেষ পর্যন্ত সময় দুটিতে অবস্থানের পরিবর্তন হচ্ছে না। এখানে T1 কি, এখানে T হচ্ছে সময়, টাইম, ঠিক আছে, আর S হচ্ছে সেকেন্ড। আচ্ছা, আমরা এই চিত্রটাকে বইয়ের ভাষায় একটু বুঝে নেই, ঠিক আছে, আমি একটু ছোটো করে নিলাম। এখানে বলা আছে দেখো প্রথম গ্রাফে 0 থেকে T1 কিংবা T2 থেকে শেষ পর্যন্ত সময় দুটিতে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, যার অর্থ কোনো ব্যাগ নেই, কাজেই ব্যাগের পরিবর্তনের প্রশ্নই আসে না, যার অর্থ এই দুটো সময়ে নিশ্চয়ই কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। এখন এখানে বলা আছে যে ধরো টি হচ্ছে টাইম বা সময়, আর এস হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, এখানে এটাকে যদি আমরা T1 ধরি, এটাকে T2 ধরি, তো এখানে যে ব্যাগের পরিবর্তন, এখানে গতি যেভাবে চলতেছে চলমান অবস্থায় আছে, কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হয় না। এই সৃষ্টি না হওয়ার কারণে একই পর্যায়ে আরেকটি রেখা এখানে সৃষ্টি হয়েছে, কিন্তু বাধা কখন আসছে, বাধা হচ্ছে এই শেষ পর্যায়ে। এখানে বাধা আসার কারণে এই চলমান বস্তুটি এখানে এসে স্থবির হয়ে গেছে। একইভাবে এই রেখাটির মধ্যে দেখো চলমান বস্তুটি এখানে এসে স্থবির হয়ে গেছে। যখন ধরো একটি বস্তু চলমান অবস্থায় থাকে, তখন যতক্ষণ না বাধা আসে ততক্ষণ এটা চলমান থাকবে। এখন এটা সহজে বোঝার জন্য আমরা কি করতে পারি, মহাকাশের ভিডিও যারা দেখেছো অলরেডি, দেখবে সেখানে মানুষ ভাসতে থাকে, চলমান অবস্থায় ভাসতে থাকে, তারা কিন্তু স্থবির বসে থাকতে পারে না, ভাসতে থাকে, কারণ সেখানে কোনো ধরনের বাধার সম্মুখীন সে হচ্ছে না। কিন্তু পৃথিবীতে একটা বস্তু যদি তুমি একটা ঢিলা দাও বা একটা বল নিক্ষেপ করো, সেটা দেখবে একটা পর্যায়ে এসে থেমে যায়। কারণ কি, পৃথিবীতে বাতাস থাকে, বাতাস হচ্ছে বাধা প্রদান করে। তুমি যখন একটা বল নিক্ষেপ করবা বা একটা কোনো কিছু চলমান অবস্থা ধাক্কা দিয়ে ছেড়ে দেবা, তখন ওই পাশ থেকে বাতাসে যে বাধা সৃষ্টি হবে, সেই বাধা প্রাপ্তির কারণে সেই চলমান বস্তুটি একটা পর্যায়ে এসে স্থবির হয়ে যাবে। তো এই যে স্থবিরতা, সেটা হচ্ছে কি বাধা প্রাপ্তির কারণে। এখানে দেখো বলা আছে T1 কিংবা T2 শেষ, T1 কিংবা T2 থেকে শেষ পর্যন্ত সময় দুটিতে অবস্থানের পরিবর্তন হচ্ছে না। অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই, যেখানে আছে সেখানেই আছে, যার অর্থ কোনো ব্যাগ নেই। যেহেতু অবস্থানের পরিবর্তন হয় নাই, তার মানে কোনো ব্যাগ নাই। তো অবস্থান যখন পরিবর্তন হবে তখন আমরা ব্যাগ আছে ধরে নিব, কারণ আমরা ব্যাগের সংখ্যা অলরেডি দেখেছি। কাজেই ব্যাগের পরিবর্তনের প্রশ্নই আসে না, অর্থাৎ এই দুটো সময়ে নিশ্চয়ই কোনো বল প্রয়োগ হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে T1 থেকে T2 সময়ে অবস্থানের পরিবর্তন হচ্ছে, T1 থেকে T2 সময়ে অবস্থানের পরিবর্তন হচ্ছে, কিন্তু যেহেতু সমহারে পরিবর্তন, রেখাটি যেহেতু সরল রেখা হচ্ছে, তার অর্থ সমবেগে। তো এখানে দেখানো হয়েছে যে রেখা কিছুটা পরিবর্তন হচ্ছে, মানে এখানে তো শুরু করেছিল, এখান থেকে সামনে আস্তে আস্তে আগাচ্ছে, তো এই যে আগাচ্ছে এটা সব পরিবর্তন হচ্ছে। তো এই যে পরিবর্তন হওয়ার কারণে এটা এই পর্যায়ে এসে শেষ হয়েছে। তো এখানে এই জন্য বলা আছে যে T1 থেকে T2 সময়ে অবস্থানে পরিবর্তন হচ্ছে, কিন্তু যেহেতু সমহারে মানে সমান বেগে, সমান বেগ বেশিও না কম না, সমান বেগে পরিবর্তন হচ্ছে, তার অর্থ সমবেগ, সমান বেগে হচ্ছে। যদি কম বেশি হতো তখন এটা অন্যভাবে হতো, যেহেতু এটা সমানভাবে হচ্ছে তার মানে এটা সমবেগ। এখানে বলা আছে ব্যাগের কোনো পরিবর্তন নেই, কাজেই T1 থেকে T2 সময় কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, মানে ব্যাগের পরিবর্তন হয় না, একবারে ধাক্কা দিয়ে ছেড়ে দিছে, ওই গতিতে চলতেছে, তার মানে ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই। তো আবার বলা হয়েছে আবার ঠিক বলা আছে T2 মুহূর্তে বল প্রয়োগ করে গতিশীল বস্তুটিকে থামিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনো বল প্রয়োগ করা হয়নি। যেটা আমি বললাম যে এখানে রেখাটি দেয়া আছে, এখানে বল প্রয়োগ করে এটাকে স্থবির করে দেয়া আছে, সেটা এখানে বলা আছে যে আবার ঠিক T2 মুহূর্তে বল প্রয়োগ করে গতিশীল বস্তুটিকে থামিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ অন্য কোথাও কোনো বল প্রয়োগ করা হয়নি। এখানে যদি আমি T1 ধরি, মানে শুরুর যে অবস্থান, যে গতির যে শুরুর অবস্থান সেটাকে T1, এবং শেষ যে অবস্থান সেটাকে আমরা T2 ধরলে এই চিত্রটির সাথে আমরা সহজেই ধারণা নিতে পারি। এখানে যে ভি হচ্ছে ভেলোসিটি, আর এস হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে।
এখানে দেখো অর্থাৎ 0 T1 এগুলো দেয়া আছে, কোনো বল নেই, শুধু সমান T1 এবং T সমান T2, যেটা আমরা দিই T সমান মানে সময় সমান সমান সময়, তো বলের প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় গ্রাফে কি বলা আছে, দ্বিতীয় গ্রাফটা দেখি, আমি একটু ছোট করে নিই তোমাদের বোঝার সুবিধার্থে। দ্বিতীয় গ্রাফে 0 থেকে T1 T2 শেষ পর্যন্ত বস্তুটি সমবেগে যাচ্ছে, কাজেই কোনো বল প্রয়োগ করা হয়নি। T1 থেকে T2 সময় বেগটি সমহারে পরিবর্তিত হচ্ছে, কাজে এখানে নিশ্চয়ই বল প্রয়োগ করা হচ্ছে। মানে T1 থেকে T2 সমহারে যাচ্ছে, সমহারে যাওয়ার কারণে সমহারে প্রথম যে গতিতে গেছে সে তো ডেফিনেটলি বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু কি অলওয়েজ স্থির থাকে, যেটা আমরা জড়তার সূত্র থেকে দেখেছি। যেমন ব্যাগে ওই টেবিলের উপর বই আছে, যদি এটাকে আমরা বল প্রয়োগ না করি স্থির বসে থাকবে। তার মানে আমরা দেখেছি স্থির বস্তু স্থির থাকতে চায়, যখন আমি বল প্রয়োগ করব সেটা তখন সামনে আগাবে। যদি বল সমবেগে চলে তো সমান হারে চলতে থাকবে, আর যদি বল কম বেশি হয় তখন এটা চলার গতিও কম বেশি হবে। তো এই হচ্ছে জড়তা। আশা করি তোমরা জড়তা ভালোভাবে বুঝেছ। এবার আমরা বল নিয়ে আলোচনা করবো, সেটার জন্য আমরা স্লাইড শোতে চলে যাই। এবার আমরা দেখি বল কি। হ্যাঁ, বলের সংজ্ঞা দেওয়া আছে কি, যে প্রভাবে কোনো বস্তুর অবস্থান, গতি, দিক বা আকার পরিবর্তিত হয় তাকে বল বলে। আবার বলি, যে প্রভাবে কোনো বস্তুর অবস্থান, গতি, দিক বা আকার পরিবর্তিত হয় তাকে বল বলে। একটা দরজা ধাক্কা দিলে কেন খুলে যায়? কেনই বা একটা বল ছুড়লে তা ছুটে যায়? এটা কি কখনো ভাবছো? এটা কেন হয় জানো? বলের কারণে। কেন? যে প্রভাবে কোনো বস্তুর অবস্থান, একটি দরজা ভিড়ানো আছে, সেই দরজাকে তুমি ধাক্কা দেওয়ার কারণে দরজাটি খুলে গেল। এটা কেন হয়েছে? বলের কারণে। বল দেওয়ার কারণে তার অবস্থান পরিবর্তন হয়েছে। ঠিক আছে, যদি আরেকটু সহজভাবে আমরা বুঝি, সেটা হচ্ছে কোনো কিছু ধাক্কা দেওয়া বা টানা বল। বল দিয়ে বস্তু নড়তে পারে, থামতে পারে, তারপর হচ্ছে তার দিক, যেই পরিবর্তনের দিক বদলাতে পারে, আবার আকারও বদলাতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বল। এখন আমরা জেনে নিই বলের প্রকারভেদ কত প্রকার। বল হচ্ছে কি মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। তো স্পর্শ বল কি? আমরা সবাই নর্মালি জানি স্পর্শ মানে কোনো কিছু টাচ করা বা কোনো কিছু সংস্পর্শে আসা। তো আমরা শুধু সংজ্ঞা জানি, সেটা হচ্ছে কি, যে বল প্রয়োগে বলদাতা ও বস্তু পরস্পরের সংস্পর্শে আসে। মানে বলদাতা বস্তু দুইটা জিনিস একটা একটার সাথে সংস্পর্শে বা একটা একটার সাথে টাচ করবে। ঠিক আছে, এই একটা আরেকটা সংস্পর্শে আসলে একে স্পর্শ বল বলা যায়। ঠিক আছে, স্পর্শ বল আবার বেশ কয়েক প্রকার, তার মধ্যে হচ্ছে পেশি বল, ঘর্ষণ বল, টান বল ইত্যাদি ধরনের। পেশি বল যেখানে আমরা পেশি শক্তি ব্যবহার করি, মানুষ যেখানে তার মানুষের পেশি দিয়ে কোনো কিছু করে, দরজা ধাক্কা দিল, ব্যাগ খুললো ইত্যাদি। ঠিক আছে, ঘর্ষণ বল বলতে কোনো কিছুর সংস্পর্শে থাকে, দুই পৃষ্ঠের মধ্যে যখন ঘষাঘষি হয় বা দুই পৃষ্ঠের মধ্যে যখন চেঞ্জ হয় তখন তাকে ঘর্ষণ বল বলে। আর কোনো কিছু দড়ি টানা বা অন্য কিছু টানা টান বল বলে। তো এগুলো আমাদের মূল আলোচ্য বিষয় না, জাস্ট জানার জন্য বলা। তারপর হচ্ছে আমরা অস্পর্শ বলটা দেখি, যে বল প্রয়োগে বলদাতা ও বস্তু পরস্পরের সংস্পর্শে আসে। যে বল প্রয়োগে বলদাতা ও বস্তু পরস্পরের সংস্পর্শে আসে না। ঠিক আছে, প্রথম হচ্ছে আমরা পড়ছি কি, যেটা আসে, বলদাতা বস্তু পরস্পরের সংস্পর্শে আসে সেটা হচ্ছে স্পর্শ বল। আর যেখানে বলদাতা বা বস্তু পরস্পরের সংস্পর্শে আসে না, একজন আরেকজনের থেকে দূরে থাকে, সেটাকে আমরা অস্পর্শ বল বলতে পারি। ঠিক আছে, তো অস্পর্শ বল কেমন? এর মধ্যে কয়েকটি প্রকারভেদ আছে, মহাকর্ষ বল, চৌম্বক বল, তড়িৎ বল ইত্যাদি। এ হচ্ছে আমাদের মূলত যে বলের প্রকারভেদ, সেই বল। এখন আমরা জানবো বলের মৌলিক কিছু বিষয়, সেটা হচ্ছে মৌলিক বল, যেটা যে বলগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর সকল বলকে সংজ্ঞায়িত করতে পারি। বল বিভিন্ন ধরনের বল আছে, সেই বলকে আমরা ওইভাবে সংজ্ঞায়িত করলে আমার আজকে পুরো ক্লাস শেষ, সারাদিন শেষ হয়ে যাবে, তারপর আমরা বল নিয়ে আলোচনা শেষ হবে না। তো আমাদের হচ্ছে আমরা মূল বিষয়টা দেখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীতে কোন বলগুলো আছে যেগুলো দিয়ে আমরা পৃথিবীর সব ধরনের বলকে অলমোস্ট আমরা সংজ্ঞায়িত করতে পারবো বা আলোচনায় আনতে পারবো। তো এরকম যে বিষয়গুলো, এদেরকে আমরা মৌলিক বল বলি। তো মৌলিক বল কি? যে অল্প সংখ্যক বল দিয়ে প্রকৃতিতে বিদ্যমান সব ধরনের বলকে ব্যাখ্যা করা যায় সেগুলোকে মৌলিক বল বলে। তো মৌলিক বল কত প্রকার? মৌলিক বল হচ্ছে 4 প্রকার। এক হচ্ছে মহাকর্ষ বল,
আরেকটা হচ্ছে তড়িৎ চৌম্বক বল, আরেকটা সবল নিউক্লিয়ার বল, আরেকটা হচ্ছে দুর্বল নিউক্লিয়ার বল। ঠিক আছে, এই 4 প্রকার বলের মাধ্যমে আমরা পৃথিবীর যত ধরনের বল আছে সবগুলোকে সহজেই সংজ্ঞায়িত করতে পারবো। তো এখন আমরা এই বলগুলো নিয়ে একটু ডিটেলসে জানি। এগুলা যদি আমরা জানি তো আমাদের বল নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না, সকল ধরনের বল আমরা সহজভাবে বুঝতে পারবো। তো এই বলের অধ্যায়টা যদি আমরা প্রপারলি বুঝি, সেটা শুধু আমাদের এসএসসির জন্য না, এটা আমাদের ইন্টারমিডিয়েট বা আমাদের যদি আমরা সায়েন্সের উপর লেখাপড়া করি, আমাদের ভবিষ্যতের মধ্যেও এটা খুব কাজে লাগবে। সো আমরা মনোযোগ সহকারে এই বলের ক্লাসগুলো করি, আর এই 4টা মৌলিক বল সম্পর্কে আমরা একটু জানি। ঠিক আছে, চলো প্রথম দেখি মহাকর্ষ বল কি। যে আকর্ষণ বলের কারণে বস্তু পৃথিবীর দিকে পড়ে তাকে মহাকর্ষ বল বলে। একটা উদাহরণ দিই আমরা, ফল গাছ থেকে পড়ে আমরা মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি। ফল গাছ থেকে পড়ে, একটা গাছ যখন থাকে, গাছে থেকে যখন একটা ফল পারি, সেটা যদি আমরা ছিঁড়ে পড়ে সেটা নিচের দিকে পড়ে, এটা কিন্তু উপরের দিকে ওঠে না। ঠিক আছে, কিন্তু তুমি যখন মহাকর্ষর উপরে চলে যাবা, মহাকাশে চলে যাবা, সেখানে একটা বল যদি নিচে নিক্ষেপ করে সেটা কিন্তু নিচে পড়বে না, কারণ হচ্ছে কি সেখানে একটা মধ্যাকর্ষণ শক্তি থাকে। তো আমাদের পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের কারণে পৃথিবীর মধ্যে কোনো কিছু নিচের দিকে চলতে থাকে। এবার দেখি আমরা চৌম্বক বল কি। তড়িৎ চৌম্বক বল, তড়িৎ মানে কি বিদ্যুৎ। হ্যাঁ, তো আমরা যে বলের কারণে বিদ্যুৎ ও চুম্বক সম্পর্কিত সব কাজ ঘটে তাকে তড়িৎ চুম্বক বল বলে। মানে এখানে দুইটা বিষয় দেখে, একটা হচ্ছে বিদ্যুৎ, একটা চুম্বক। মানে তড়িৎ হচ্ছে বিদ্যুৎ, চুম্বক তো চুম্বক আমরা সবাই বুঝি। তো এই বিদ্যুৎ এবং চুম্বক দুইজন একত্রিত হয়ে যখন কোনো বলের সৃষ্টি করে তখন তাকে তড়িৎ চুম্বক বল বলে। একে যদি এক লাইনে বুঝি সেটা হচ্ছে বিদ্যুৎ আর চুম্বক, তড়িৎ চুম্বক, এটা বললাম। তো এটা উদাহরণ দেখি আমরা একটু সহজে বোঝার জন্য। প্রথম উদাহরণ হচ্ছে কি, চুম্বক লোহাকে টেনে নেয়। এটা তো আমরা সবাই জানি, চুম্বক দিয়ে আমরা হয়তো অনেকে খেলাধুলো করেছি। চুম্বক লোহার মধ্যে রাখলে বা আমরা যদি তারকাটা রেখে ওইখানে চুম্বক একটু দূরে রাখি, দেখবা চুম্বকের আকর্ষণে সেই তারকাটা দিয়েই সহজে চলে আসবে। নিজেরা তোমরা চেষ্টা করে দেখতে পারো। তারপর আরেকটা উদাহরণ দেখি, সেখানে বিদ্যুতের কারণে কি করে, ফ্যান ঘুরে, বাল্ব জ্বলে। ঠিক আছে, তো এখন এগুলো আমরা সহজে মনে রাখার জন্য কি করতে পারি, সেখানে দেখে নেই যে যেখানে বিদ্যুৎ ও চুম্বক বা চার্জ সেখানেই তড়িৎ চুম্বক বল থাকে। বোঝা গেছে, যেখানে বিদ্যুৎ, চুম্বক বা চার্জ থাকে সেখানেই তড়িৎ চুম্বক বল থাকে। তো এখন বাকি হচ্ছে আমাদের সবল এবং দুর্বল নিউক্লিয়ার বল। এই সবল আর দুর্বল নিউক্লিয়ার বল বোঝার আগে আমাদের আরও কয়েকটি বিষয় একটু জানা দরকার, সেই বিষয়গুলো আমরা দেখি। বিশেষ করে ক্লাসটি একটু বড় হচ্ছে, তারপর তোমাদের সুবিধার জন্য বলি, আমি চাচ্ছি তোমরা বেসিক থেকে একেবারে মূল থেকে বিষয়গুলো বুঝতে পারো, যাতে পরবর্তীতে তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আমি যদি জাস্ট ওই বইয়ের উপরে ভিত্তি করে জাস্ট তোমাদেরকে বইয়ের লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দিতাম, সেটা তোমাদেরকে মুখস্থ করে পড়তে হতো। তো মুখস্থ বিদ্যার ভূমিকা কি, একটা নির্দিষ্ট সময় পরে তোমরা আল্লাহর রাস্তায় সব ভুলে যাবা, মাথায় কিছু থাকবে না। এমন অনেকের হয়, অনেক কিছু পড়ছো, পরীক্ষার হলে গেলে তালগুলো পাকিয়ে ফেলো, যে কোনটা আগে কোনটা পরে মাথায় থাকে না। সো তাদের জন্য হচ্ছে আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করতেছি, যাতে তোমাদের তালগুলো না পাকায় যায়, যাতে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারো, সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারো, এমনকি নিজেরা অন্যকে বোঝাতেও পারো। আর সেজন্যই আমরা সবল আর দুর্বল নিউক্লিয়ার বল বোঝার আগে আরও কিছু বিষয় বুঝে নিই। প্রথমে আমরা দেখি পরমাণু কি, যেটা সবল এবং দুর্বল বলের সাথে সংশ্লিষ্ট। তো পরমাণু হচ্ছে কোনো মৌলের সবচেয়ে ছোট কণা, যা সেই মৌলের সব ধর্ম বহন করে, তাকে পরমাণু বলে। মনে করে একটা ছোট কণা বা একটা ধাতব বস্তু যেটাকে ভাঙার পর একটা এমন একটা অবস্থায় চলে আসে যেটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, সেই যে ভাঙা যায় না ওটাকে আমরা পরমাণু বলতে পারি। সহজ করে বললে বলা যায় যে কোনো বস্তু ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট অংশে গেলে যা পাওয়া যায়, মানে ছোট, মানে একটা ধাতব বস্তু বা কোনো একটা কিছু যেটা ভাঙার পর আর কোনোভাবে ভাঙার উপক্রম থাকে না বা কোনো অবস্থায় থাকে না, সেটা যেই পরিমাণ হয়, সর্বশেষ যে পরিমাণটা থাকে ওইটাকেই পরমাণু বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে লোহার পরমাণু, অক্সিজেনের পরমাণু থাকে। তারপরে আমরা দেখি নিউক্লিয়াস কি। পরমাণুর একদম কেন্দ্রে অবস্থিত ঘন ও ভারী অংশকে নিউক্লিয়াস বলে। ছোট্ট যে বিন্দুটা থাকে যেটাকে আর ভাঙা যায় না, সেই ভাঙার কেন্দ্রবিন্দুতে কিছু একটা পদার্থ থাকে,
সেই কেন্দ্রবিন্দুতে যেই পদার্থটা থাকে সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। ঠিক আছে, তো নিউক্লিয়াস এই যে ছোট বিন্দুটা থাকে বা যেটাকে আর ভাঙা যায় না, সেটার মধ্যে কি থাকে সেটার মধ্যে আমরা দেখি। সেটার মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। মানে পরমাণুর প্রায় সব ভর নিউক্লিয়াসে থাকে। পরমাণুর ভর তো আমরা দেখলাম না, ভর দেখি না, আমরা ভর সামনে দেখব। তো ভর যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে নিউক্লিয়াসের মধ্যে থাকে। মানে ক্ষুদ্র বিন্দুর মধ্যে একেবারে কেন্দ্রতে যেটা থাকে সেই জিনিসটার মধ্যে থাকে কি প্রোটন এবং নিউট্রন। তারপর আমরা দেখি নিউক্লিয়ার কি। নিউক্লিয়ার হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কিত যে কোনো বিষয়কে নিউক্লিয়ার বলে। এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস নিয়ে আমরা যে কথা বললাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের নিয়ে যে ধরনের গবেষণা আলোচনা বিষয়, মানে সেই সম্পর্কে যে কোনো বিষয়কে আমরা নিউক্লিয়ার বলি। নিউক্লিয়ার অ্যাটম বম, নিউক্লিয়ার আমরা অনেক কিছু বলি না, সেখানে নিউক্লিয়ার মানে নিউক্লিয়াস সংক্রান্ত যা কিছু আছে সেটাই হচ্ছে নিউক্লিয়ার। তো এখন দেখি প্রোটন কি আর নিউট্রন কি। আমরা দেখি প্রোটন হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে থাকা ধনাত্মক চার্জযুক্ত কণাকে প্রোটন বলে। এই যে পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে একটা বিন্দু থাকে, সেটাকে আমরা ধনাত্মক চার্জযুক্ত যে কণা, প্লাস যে কণা থাকে সেটাকে আমরা ব্যাটারির ক্ষেত্রে দেখতে পারি, প্লাস মাইনাস ব্যাটারির পিছনে লেখা থাকে। তো ধনাত্মক চার্জযুক্ত যে কণা থাকে সেটাকে আমরা সেটাকে আমরা প্রোটন বলি। এখন কি নিউট্রন কি। পরমাণু নিউক্লিয়াসে থাকে চার্জবিহীন কণাকে নিউট্রন বলে। ঠিক আছে, পরমাণু যে নিউক্লিয়াস থাকে এখানে চার্জ থাকে না, কোনো চার্জ থাকে না, চার্জবিহীন কণাকে নিউট্রন বলে। এটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে আরেকটু দেখি। আমরা একটা চিত্র আঁকি। মনে করো এটা হচ্ছে একটা, ভুল হয় নাই, সরি, মনে করো এটা একটা ধাতব পদার্থ বা একটা পদার্থ যেটাকে আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না, কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। তো এই যে ভাঙা যাচ্ছে না এটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, এটা হচ্ছে পরমাণু। এই পরমাণুর ভিতরে একটা কেন্দ্র, সব কিছু একটা কেন্দ্রবিন্দু থাকে। এই পরমাণুর ভিতরে মনে করো এটা একটা কেন্দ্রবিন্দু। এই যে কেন্দ্রবিন্দুটা, এই কেন্দ্রবিন্দুটাকে বলা হয় নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াস কোন পদার্থ দ্বারা তৈরি? নিউক্লিয়াস যেই পদার্থটা থাকে, নিউক্লিয়াসে থাকে নর্মালি প্রোটন এবং নিউট্রন। এই হচ্ছে আমাদের আলোচনা, এখানকার মূল আলোচনার বিষয় আমরা এই চিত্রের মাধ্যমে দেখে নিলাম। আর এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আর প্রোটন নিয়ে যে আলোচনা, এই আলোচনাকে বলা হয় নিউক্লিয়ার। ঠিক আছে, আর প্রোটন কি? প্রোটন হচ্ছে এই যে ভিতরে কণা থাকে, সেই কণার ভিতরে যেটা প্লাস চিহ্ন থাকে, চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত কণা, সেটাকে আমরা প্রোটন বলি। প্রোটন ধনাত্মক বুঝতে আরেকটু সহজভাবে মনে রাখবা, প্রোটন পি দিয়ে পজিটিভ হিসেবে চিন্তা করবা। প্রোটন মানে পজিটিভ, পজিটিভ মানে প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো সেই হিসাবে পজিটিভ বা প্লাস চিহ্নযুক্ত যে চিহ্ন থাকে, ধনাত্মক চার্জযুক্ত কণা, সেটাকে আমরা প্রোটন বলি। আর যেটা নেগেটিভ থাকে বা মাইনাস থাকে সেটাকে আমরা নিউট্রন বা চার্জবিহীন কণা বলতে পারি। ঠিক আছে, এখন চিত্রের মাধ্যমে তো আমরা দেখলাম না কিভাবে আমরা সহজে বুঝতে পারি। আমরা তো আরও একটু সহজ করে, মানে আমার চিন্তা ভাবনা হচ্ছে তোমরা যাতে খুব সহজভাবে, খুব ইজি করে জিনিসগুলো বুঝতে পারো। তো আরেকটু কি সহজ করা যায়, কিভাবে মনে রাখা যায়, তার জন্য আমরা আরেকটি প্রক্রিয়া দেখি। সেটা হচ্ছে, মনে করো পরমাণু একটি কি দেশ, মনে করো বাংলাদেশ বা যে কোনো একটা দেশ তুমি তুলনা করতে পারো। সমগ্র একটা দেশ হচ্ছে কি পরমাণু, জাস্ট বোঝার জন্য বলতেছি। হ্যাঁ, মনে করো পুরো পৃথিবীটা হচ্ছে, বা পৃথিবী নাম ধরো বাংলাদেশ একটা পরমাণু। সেই পরমাণুর মধ্যে বাংলাদেশের যে রাজধানী, বাংলাদেশের কেন্দ্রবিন্দু কি রাজধানী, যে কোনো দেশের কেন্দ্রবিন্দু কি থাকে রাজধানী। তো বাংলাদেশের যে রাজধানীটা হচ্ছে কি নিউক্লিয়াস। তারপর হচ্ছে কি এই যে রাজধানীর ভিতরে যে আমরা মুভমেন্ট করি, চলাফেরা করি, রাজধানীর যে সদস্যগুলো থাকে তাদের কি, সে যে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের নাগরিক না, কিভাবে বুঝবা? তো পরিচয়পত্র থাকতে হবে। তো এই যে পরিচয়পত্র হচ্ছে প্রোটন। ঠিক আছে, প্রোটন যদি থাকে তখন আমরা ধরে নিব সে নিউক্লিয়াসের বা পরমাণুর একটি উপাদান। যদি প্রোটন না থাকে সে নিউক্লিয়াসের উপাদান না। যদি পরিচয়পত্র না থাকে সে রাজধানীর অধিবাসী না। রাজধানীর অধিবাসী না মানে সে কি দেশের অধিবাসী না, বাংলাদেশের অধিবাসী না। তারপর হচ্ছে কি নিউট্রন। নিউট্রন হচ্ছে কি স্থিতিশীলতা রক্ষক। স্থিতিশীলতা রক্ষক কি? স্থিতিশীলতা রক্ষক মানে হচ্ছে কোনো কিছু যেমন আছে তেমন থাকতে চায়, এই প্রবণতায় স্থিতিশীলতা। ঠিক আছে, এটা যেমন আছে তেমন থাকবে, কোনো মুভমেন্টের দরকার নেই, কোনো চিন্তা ভাবনা দরকার নেই, যা আছে তাই থাকবে। সেটাকে আমরা স্থিতিশীলতা রক্ষক হিসেবে ধরে নিতে পারেন। দ্যাট মিনস নিউট্রন। আশা করি বুঝতে পারছো। আর পরীক্ষার ক্ষেত্রে কিভাবে লিখবা, যদি প্রশ্ন আসে পরমাণু কি বা কোনটা কি,
পরীক্ষার জন্য মনে রাখার জন্য আরেকটু বিষয় দেখি। সেখানে আছে কি, পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা। তোমাকে যদি জিজ্ঞেস করে পরমাণু কি, তুমি কি বলবা এটা একটা দেশ নাকি একটা রাজধানী? বলবা? বললে তো 0 দিয়ে দিবে। তো একটি দেশ বা একটা রাজধানী বললাম কেন? আমরা জাস্ট বোঝার জন্য, আমাদের মনে রাখার সুবিধার্থে। ঠিক আছে? তো এখানে পরমাণু কি, মৌলের ক্ষুদ্রতম কণা। নিউক্লিয়াস কি, পরমাণুর কেন্দ্র, যেটা আমরা প্রথমে আলোচনা করেছি। যেমন একটি দেশের কেন্দ্র কি, রাজধানী। তো পরমাণুর কেন্দ্র কি, নিউক্লিয়াস। আর প্রোটন হচ্ছে কি, ধনাত্মক কণা। আর নিউট্রন হচ্ছে চার্জবিহীন কণা। আর এই পরমাণুর ভিতরে যে এই কণাগুলো থাকে, এগুলোই আমাদের পুরো পৃথিবী বা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। তো এখন আমরা দেখব যে আমাদের সবল নিউক্লিয়ার বল কি। ঠিক আছে, আমরা দেখি। পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস এর ভেতরে প্রোটন ও নিউট্রনকে শক্ত করে একসাথে ধরে রাখে যে বল, তাকে সবল নিউক্লিয়ার বল বলে। প্রোটন আর নিউট্রন থাকলে তো হবে না, প্রোটন আছে নিউট্রন আছে, দুইটা জিনিসকে একসাথে কম্বাইনলি ধরে নিছে। হ্যাঁ, এই ধরে রাখার যে শক্তি, তাকে বলা হয় নিউক্লিয়ার বল। আর দুর্বল নিউক্লিয়ার বল কি, পরমাণু তেজস্ক্রিয় ক্ষয় বা পরিবর্তনের সময় যে বল কাজ করে তাকে দুর্বল নিউক্লিয়ার বলে। পরমাণু তেজস্ক্রিয় ক্ষয় মানে পরমাণু যে পরিবর্তন হয়, পরিবর্তনের সময় যে বল কাজ করে তাকে দুর্বল নিউক্লিয়ার বল বলে। আশা করি বুঝতে পারছো। আরেকটা বিষয় জেনে রাখো, যেটা আমরা মূল পাঠ্য বইতে গেলে দেখতে পারবা, সেটা হচ্ছে লব্ধি বল কি। হ্যাঁ, অনেকগুলা বল মিলে যে একটাই বলের মতো কাজ করে, সেটাই হচ্ছে লব্ধি বল। সেটা কি, দেখো, অনেকগুলা বল যখন মিলে একসাথে একটা বলের মতো কাজ করবে, সেটাই হচ্ছে লব্ধি বল। তো অনেকগুলা বল বলতে 4-5টা বল সবাই একত্রিত হয়ে যখন একটা বলের কাজ করে, এটাকে আমরা সহজে উদাহরণ মাধ্যমে ধরে নিতে পারি। ধরো আমরা যখন সুতা থাকে আমাদের হাতে, যেটাকে আমরা দড়ি বলি অনেকে, একটা দড়িকে আমরা স্ট্রিং বলি। আর এই স্ট্রিংয়ের মধ্যে এক একটা সুতা থাকে, একটা একটা করে পিস। এই একটা একটা যে পিস থাকে সেটাকে আমরা ইয়ার্ন বলি। তো অনেকগুলো ইয়ার্ন মিলে একটা করে স্ট্রিং তৈরি হয়। যদি কারো কাছে পাটের সুতা থাকে বা অন্য কোনো ধরনের সুতা থাকে বা দড়ি থাকে, তোমরা এই দড়িটা ধরে দেখো, দড়িটাকে খুললে অনেকগুলো সুতার সমষ্টি পাবা। এই সবগুলো সুতা একত্রিত হয়ে যখন একটা দড়ি হয়, আর যে বল তৈরি, এটা জাস্ট বোঝার জন্য বলতেছি, যে বল তৈরি হয় সেটাকে আমরা লব্ধি বল বলি। এখানে বলা হয়েছে অনেকগুলো বল মিলে যে একটাই বলের মতো কাজ করে, সেটাই হচ্ছে কি, লব্ধি বল। হ্যাঁ, এখনও এটার জন্য আমরা একটু সহজ টেকনিক বের করি, কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। তো সহজে মনে রাখার ট্রিক হলো কি, সবল ধরে রাখে মানে আমার শক্তি আছে, আমি ধরে রাখবো। সবল মানে কি, শক্তিশালী, পাওয়ারফুল, এরকম। সে কি, ধরে রাখে। আর দুর্বল কি করে, পরিবর্তন ঘটায়। দুর্বল মন মানসিকতার লোক বা দুর্বল কোনো কিছু, সে তার কথায়, সিদ্ধান্তে, সে তার কাজে স্থির থাকতে পারে না। তখন কি, তার দুর্বল থাকার কারণে সেটা পরিবর্তন ঘটে। আর লব্ধি কি বললাম, একাধিক বলের সম্মিলিত একটি বল। মনে রাখার জন্য জাস্ট সুতার উদাহরণটা মনে রাখবা বা দড়ির উদাহরণটা মনে রাখবা। আশা করি এর মাধ্যমে তোমরা জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন এক কথায় যদি আমরা বলি, নিউক্লিয়াস যদি একটি পরিবার হয়, এক কথায় জাস্ট বোঝার জন্য, নিউক্লিয়াস যদি একটি পরিবার হয়, তাহলে সবল বল হলো বন্ধন, মানে পরিবারের বন্ধন। আমরা সবাই একসাথে থাকবো। যাদের ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, তারা জানো বাবার টেন্ডেন্সি কী থাকে, প্রবণতা থাকে, তার সন্তান সবাই একত্রিত থাকুক। তো এই যে সবল থাকা, একত্রিত থাকা, এটা বল হচ্ছে সবল বল। আর দুর্বল বল হচ্ছে কি, তার পরিবর্তনের কারণ, পরিবারের যদি কোনো কারণে পরিবর্তন হয়, সেখানে দুর্বল বলের প্রভাব পড়ে। তো আর লব্ধি হলো কি, একাধিক বলের একটি সম্মিলিত প্রকাশ, সবার সম্মিলিত একটা শক্তি। আমরা অনেকে জায়গায় টিম ওয়ার্ক বলি, বা আমাদের কি বলা হয়, আমাদের গ্রুপ ডিসকাশন, স্কুলের ক্লাসে আমরা যে আলোচনা করি, গ্রুপ ডিসকাশন, সবাই মিলে একটা আলোচনা করি। তো এই লব্ধি বল হচ্ছে এটা। তো এই হলো আমাদের আজকের এখানকার মূল বিষয়। তো আমরা এখন একটু পাঠ্য বইতে চলে যাই। সেখানে গিয়ে আমরা বলের অধ্যায়টা বলে যে অংশটুকু আছে, সেগুলো আমরা প্রপারলি ভালো করে দেখে নিই। ঠিক আছে, তো আমরা পাঠ্য বইতে চলে আসলাম। এখানে দেখো বলা আছে, নিউটনের প্রথম সূত্রে প্রথমবার বল শব্দটা ব্যবহার করা হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বল বলতে আমরা কি বুঝি সেটা এখনো বলা হয়নি। বল নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, সেখান থেকে দেখে নিবা। আশা করি এখানের বিষয়গুলো তোমরা একটু পড়ে নিতে পারো। এটা পড়ে আমি সময় নষ্ট করতেছি না। তো আমরা মৌলিক বলের প্রকৃতিগুলো একটু দেখি। এখানে একটা বিষয় দেখো,
বলা আছে প্রকৃতিতে মাত্র 4 রকমের মৌলিক বল রয়েছে। উপরে যে তালিকা দেওয়া হয়েছে সেগুলোকে বিশ্লেষণ করলে দেখা যাবে এগুলা ঘুরে ফিরে এই 4 রকমের বাইরে কোনোটা নয়। আচ্ছা, আসলে মৌলিক বল মাত্র 4টি। সেগুলোর মধ্যে হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ বল বা বিদ্যুৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। আমরা এই 4টা বল নিয়ে অলরেডি আলোচনা করেছি। মহাকর্ষ বল কি বলতে বইতে কি বলা আছে? মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরের যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। আমরা একটু সহজভাবে সেখানে বুঝেছিলাম। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায়, সূর্যকে ঘিরে পৃথিবী ঘুরে, কিংবা পৃথিবীকে ঘিরে চাঁদ ঘুরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে রেখেছে। এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। ঠিক আছে, পদার্থ বিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। চুম্বকীয় বল আমরা আলাপ করেছি। তড়িৎ চুম্বক বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, সেটাও তোমরা দেখেছ। এখানে বলা আছে চিরুনি দিয়ে চুল আঁকড়ে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা, বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি। যাই হোক, যে তড়িৎ বিদ্যুৎ চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, তা আসলে দুটি একই বল। বলা হয়েছে কি তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়, আসলে দুটি একই বল। মানে তড়িৎ যে বল এটাকে যদি তুমি আলাদা কনসিডার করো বা চুম্বকের বলকে যদি আলাদা কনসিডার করো, মানে দুইটা জিনিস মিলেই হচ্ছে একটা বা দুইটাই একই বল। ঠিক আছে, এখানে দেখো আরেকটা বিষয় মজার আছে, সেটা হচ্ছে মধ্যাকর্ষণ বলের তুলনায় এটা অনেক শক্তিশালী। মধ্যাকর্ষণ যে বল আছে সেখান থেকে প্রায় ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমাদের এই তড়িৎ চৌম্বক বল। ঠিক আছে, তারপর আমরা দেখি দুর্বল নিউক্লিয় বল। এটাকে দুর্বল বলা হয় কারণ হচ্ছে কি এটা তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল। এদের তড়িৎ চুম্বক বল আছে এখান থেকে এটা দুর্বল, প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল। হ্যাঁ, কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো দুর্বল নয়। এই দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল, কিন্তু মহাকর্ষ বল থেকে শক্তিশালী। বুঝা গেছে? মহাকর্ষ এবং তড়িৎ চুম্বক বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্বে কাজ করে। দুর্বল নিউক্লিয় বল এটা কি খুব কম দূরত্ব থেকে কাজ করে, খুব বেশি দূরত্ব থেকে কাজ করতে পারে না। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল। জাস্ট বিশ্লেষণ দেওয়া আছে। আর সবল নিউক্লিয় বল কি? এটি হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে শক্তিশালী বল। তড়িৎ চুম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী, কিন্তু এটা খুবই অল্প দূরত্বে কাজ করে। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন নিউট্রনের নিজেদের মাঝে এই প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে, নিজেদের আটকে রাখে। প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। আর যার কারণেই সবল নিউক্লিয় বল দিয়ে অ্যাটম বোমা তৈরি করা হয় এবং পৃথিবীর ব্যাপী ধ্বংসযজ্ঞ পরিচালনা করার মতো শক্তি সঞ্চয় করা হয়। তো বিজ্ঞানীরা কি ধারণা করেন যে এই 4 ধরনের বলের মূল এক জায়গায় হতে পারে। তারা সবগুলো এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তড়িৎ চুম্বক বা দুর্বল নিউক্লিয় বলকে এর মাঝে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। সেটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের আকাশ সাফল্য। গুড। তো এখন কি হয়েছে? এখন হয়েছে কাজেই তুমি ইচ্ছে করলে বলতে পারো বল 3 ধরনের: মহাকর্ষ, ইলেকট্রোউইক মানে দুর্বল বল, নিউক্লিয়ার বল। এখানে শক্তিশালী বা সবল নিউক্লিয় বল না বললেও হবে, কেউ এটাকে ভুল বলতে পারবে না। অন্যগুলোকে এক সূত্রে গাঁথার জন্য বিজ্ঞানীরা কাজ করেছেন। তার মানে দাঁড়ায় যে তোমরা বলকে বা মৌলিক বলকে 3 প্রকার বলতে পারো, 4 প্রকারও বলতে পারো। 3 প্রকার কীভাবে বলতে পারো? নতুন আবিষ্কারের উপর ভিত্তি করে তোমরা 3 প্রকার বলতে পারো, আর জেনারেলি যদি বলো সেটা তোমরা 4 প্রকার বলতে পারো। এখন বিষয় হচ্ছে পরীক্ষার জন্য কীভাবে বলবা? পরীক্ষার জন্য 4 প্রকার বলবা, আর নিচে নোট হিসেবে বলে দিবা এই কথাটুকু যেখানে বলা আছে পদার্থবিজ্ঞানের, এখানে নোটটা বলে দিবা। এই নোটটা দিবা যে বিজ্ঞানীরা ধারণা করেন 4 ধরনের মূল এক জায়গায় হতে পারে। তারা সবগুলোকে জাস্ট এই ব্যাখ্যাটা দিয়ে 3 ধরনের লিখে দিবা, তখন নাম্বার একটু বেশি চলে আসবে, কিন্তু মূলত 4 প্রকার লিখবা। তারপর আসি বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা।
এখানে কি বল হচ্ছে একটি ভেক্টর, ও ডেফিনেটলি ভেক্টর, কাজেই কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বিপরীত দিক থেকে অন্য একটি বল প্রয়োগ করে সেই বলটিকে কাটাকাটি করে দেওয়া সম্ভব। ওই যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম যে একটা বল বা একটা বল তুমি নিক্ষেপ, মানে একটা টেনিস বল তুমি সামনে নিক্ষেপ করলা, সেটা একটা পর্যায়ে এসে থেমে যাবে। কেন? বিপরীত পাশ থেকে বাতাসের যে কারণে যে বাধার সৃষ্টি হবে, সেই বাধার কারণে সেটা একটা পর্যায়ে এসে থেমে যাবে। সেই জন্য বলা হয়েছে বলটিকে কাটাকাটি করে দেওয়া সম্ভব। আমরা তখন বলি বল দুটি সাম্যাবস্থায় আছে, মানে সমান অবস্থায় আছে। বল ওদিক থেকে ধাক্কা দিছে, এদিক থেকে ধাক্কা দিছে, সমান মাঝখানে অবস্থান করতেছে, তখন এটা সমঅবস্থায় আছে। দুই বা ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পর বলগুলো সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটি ত্বরণ থাকে না। তো এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মধ্যে আমি একটু দেখিয়ে দিই। এই যে বলটি আছে এটা হচ্ছে ঝুলন্ত অবস্থায় একটা বস্তু, ধরো ঝুলন্ত অবস্থায় আছে। এখন উপরে যে দড়িটি দিয়ে বাধা দেওয়া আছে সেটা হচ্ছে টি দিয়ে উপরের বল দেখানো আছে, আর ডব্লিউ দিয়ে নিচে বলটি ঝুলে আছে সেটা বোঝানো হয়েছে। এখন এটা যে স্থির অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় নিচের দিকে, তখন এটাকে সাম্য অবস্থা বলা যায়, ঠিক আছে। কিন্তু যদি এই বলটাকে তুমি একটু সামনে পিছনে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দাও, তখন এটা দোদুল্যমান অবস্থায় থাকবে। তখন বল একবার উপরে যাবে, একটু বাড়বে, একটু কমবে, তখন এটা কি হবে? অসাম্য অবস্থা তৈরি হবে। তো এখানে বলা আছে, দেখো প্রথম ছবিতে বলের একটি সাম্য অবস্থা আছে। দ্বিতীয় ছবিতে পেন্ডুলামটি ছেড়ে দেওয়া মাত্র একটি লব্ধি বল কাজ করবে, যে কারণে পেন্ডুলামটি দুলতে শুরু করবে। লব্ধি বল তো আমরা দেখলাম যে অনেকগুলা বলের, মানে বল যখন সামনে পিছনে মানে আসা যাওয়া করবে তখন অনেকগুলো বলের সৃষ্টি হবে, সেই বলগুলো একত্রিত হয়ে একটা বল তৈরি হবে। আর এই একটা বল যখন বাড়বে বা কমবে তখন এটার যে ওজন হবে সেটাকে আমরা লব্ধি বল বলি। আর এই লব্ধি বলের কারণে যেই বলের সৃষ্টি হয় সেটা হচ্ছে এখানে অসাম্য অবস্থা তৈরি হচ্ছে, কারণ পিছনে টেনে এনে ছেড়ে দেওয়ার কারণে অসাম্য অবস্থা তৈরি হয়েছে। আর এটা যখন সোজাসুজি ছিল তখন হচ্ছে এটা সাম্য অবস্থা তৈরি হয়েছে। এটা তোমরা পড়ে নিলে বুঝে যাবা। আবার আরেকটি উদাহরণ দেখি। এই উদাহরণে দেয়া আছে কি একটা বই, মোটা একটা বইকে বেঁধে দেওয়া হয়েছে, দুই পাশ থেকে টান দেওয়া হচ্ছে। দুই পাশ থেকে টান দেওয়ার কারণে বইটা মাঝখানে সম অবস্থায় আছে। উদাহরণে কি বলা আছে দেখো, দুই পাশ থেকে তুমি যত জোরেই টানার চেষ্টা করো না কেন তুমি কখনোই দড়িটা পুরোপুরি সোজা করতে পারবে না, কারণ তাহলে বইয়ের ওজনের বলটিকে নিষ্ক্রিয় করা যাবে না। এখন এখানে যদি আমরা একটু ব্যাখ্যা দেখি, তিনটি বল মিলেও সাম্যাবস্থা তৈরি করা যেতে পারে একটি ভারী বই। এখানে ব্যাখ্যা দেওয়া আছে যে তিনটা বল মিলে এই পাশ থেকে টান দিচ্ছে, এই পাশ থেকে টান দিচ্ছে, এখানে বইটি বাঁধা আছে, বলে তিনটি বল মিলেও সাম্যাবস্থা তৈরি করা যেতে পারে। একটি ভারী বই একটি দড়ি দিয়ে বেঁধে দুই পাশ থেকে দড়ির দুই প্রান্ত টেনে ধরে বইটিকে স্থির অবস্থায় ঝুলিয়ে রাখা সম্ভব। বইটি যেহেতু স্থির অবস্থায় আছে তাই এখানে বইটির ওজন ডব্লিউ এবং দড়ির দুই প্রান্তে দুটি টান T1 T2 মিলে বলের লব্ধি শূন্য হয়েছে, মানে একক বল সম্মিলিত বল যেটা শূন্য হয়েছে, তার মানে বলটি সাম্য অবস্থায় আছে। ঠিক আছে, এখানে কি বলা আছে নিচে করো। একটি ভারী বই দড়ি দিয়ে বেঁধে দাড়ির দুই প্রান্ত টেনে একেবারে সোজা করার চেষ্টা করো। তুমি দড়ির দুই প্রান্তে যত বলেই প্রয়োগ করো না কেন দড়িটি টেনে কখনোই পুরোপুরি সোজা করতে পারবে না। তার কারণ দড়িটা পুরোপুরি সোজা হলে বইয়ের ওজনকে নিষ্ক্রিয় করে বলের মোট লব্ধি কোনোভাবে শূন্য করা সম্ভব নয়, এই জন্য এটা সম্ভব না। তোমরা বাসায় বসে ট্রাই করতে পারো। এবার আমরা ভরবেগ সম্পর্কে জানি। তো জানার জন্য আমরা আমাদের স্লাইডে চলে যাই। ভরবেগ বিষয়ে জানার পূর্বে আমাদের আর কয়েকটি বিষয় একটু জানা দরকার, সেটা হচ্ছে কি ভর, ওজন কি। লব্ধি তো অলরেডি আমরা জানলাম, তো ভর এবং ওজন কি এই বিষয়টা আমরা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে ভর কি, মাস বলা হয় একে ইংরেজিতে। ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যতটুকু পদার্থ থাকে তাকে ভর বলে। কোনো একটা বস্তু যেটাই হোক, যেই পরিমাণে হোক, তার মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকেই ভর বলা হয়। তো ভর বোঝায় হচ্ছে বস্তুটি কতটা ভারী, পদার্থের পরিমাণ কত। তো পদার্থের পরিমাণটি ওয়েট করার জন্য, বোঝার জন্য বস্তুটা কতটুকু ভারী সেটাই হচ্ছে ভর। আর ভরের পরিমাপ করার জন্য এটা এসআই একক হচ্ছে কিলোগ্রাম, কেজি দিয়ে আমরা ভর পরিমাপ করে থাকি। উদাহরণ হিসেবে যদি আমরা দেখি,
একটি ইটের ভর হচ্ছে কত 2 কেজি, ঠিক আছে। পৃথিবী বা চাঁদ যেখানে নেওয়া হোক ভর কিন্তু একই থাকবে। এখন 2 কেজি ওজনের একটা ইট যদি আমরা মহাকাশে নিয়ে যাই, সেটা কি 2 কেজি থাকবে। পৃথিবীতে থাকলে সেটার ওজন 2 কেজি থাকবে, ঠিক আছে। এবার আমরা দেখি ওয়েট কি বা ওজন কি। মহাকর্ষ বলের কারণে কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে তাকে ওজন বলে। মহাকর্ষ বলের কারণে কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে, মহাকর্ষ বলে, যেমন নিচের বস্তু নিচে টানে, মহাকর্ষ বল আমরা পড়লাম যে মহাকর্ষ বলের কারণে একটা গাছ থেকে একটা ফল নিচে পড়ে যায়। তো এই মহাকর্ষ বলের কারণে কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে তাকে আমরা ওজন বলি। ওজনের একক হচ্ছে কি নিউটন, এন দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। একজন মানুষের ভর 50 কেজি হলে পৃথিবীতে ওজন হবে তার 490 নিউটন। চাঁদে ওজন অনেক কম হবে, ভর কিন্তু সেম থাকবে কিন্তু ওজন কম বেশি হবে। তো ওজনের সূত্রটি কি আমরা দেখি। সূত্রটি হচ্ছে ওজন ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভরের সাথে অভিকর্ষ ত্বরণ গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার ওজন। ওজন আর ভর কিন্তু আলাদা, ঠিক আছে। ওজন চাঁদে গেলে কম বেশি হবে কিন্তু ভর চাঁদে গেলে সেম থাকবে, ওইটা পরিবর্তন হবে না। সো আমরা ভরবেগটা দেখি। ভরবেগ হচ্ছে বস্তুর ভর ও ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। সেখানে দুইটা জিনিসের সমন্বয়ে তোমরা ভরবেগ পাবা, সেটা হচ্ছে বস্তুর ভর থাকবে এবং ব্যাগ থাকবে। ভর এবং ব্যাগ দুইজনের সমন্বয়ে হচ্ছে ভরবেগ তৈরি হবে। সূত্র যদি আমরা দেখি, সূত্রের মধ্যে বলা আছে কি ভরবেগ হতে পি, মোমেন্টাম, ভরবেগের অ্যাকচুয়াল ইংরেজি হচ্ছে মোমেন্টাম, হ্যাঁ, কিন্তু ভরবেগ সূত্রতে প্রকাশ করা হয় পি দিয়ে। তো আমরা জানবো পি মানে কি, আর ভরের এম দিয়ে প্রকাশ করেছে, ব্যাগের ভি দিয়ে প্রকাশ করেছে। তো ভরের এম আমরা দেখেছি মাস অত ভর, সেখান থেকে এম আসছে, আর ব্যাগের হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এখন এর এসআই একক কি, এসআই একক হচ্ছে কেজি ডট মিটার পার সেকেন্ড। আর ভরবেগের মাত্রা হচ্ছে কি পি, যেটা ভরবেগের মাত্রা এখানে দেখানো হয়েছে এম এল টি, মিটার লেন্থ টাইম। এখন একটা উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটা ক্লিয়ার হই। একটি ভারী গাড়ি বা একটা ভারী ট্রাক ধীরে চললেও তার ভরবেগ বেশি হতে পারে, ভরবেগ। আর হালকা বল দ্রুত চললেও ভরবেগ তুলনামূলক কম হতে পারে। মানে ভর এবং ব্যাগের সমন্বয়ে যেহেতু ভরবেগ আসে, তো ভারী বস্তুর ভর বেশি থাকার কারণে গতি কম থাকলেও তার ভরবেগ কিন্তু বেশি হবে। আবার হালকা গাড়ি যদি চলতে থাকে তখন তার ভর কম হওয়ার কারণে গতি বেশি হলেও তার ভরবেগ কিন্তু কম হতে পারে। তো এখন আমরা এই বিষয়গুলো একটু দেখি। সেখানে হচ্ছে যে এই ভর এখানে এম দিয়ে মাস বোঝানো হয়েছে, মাস মিন্স ভর, এল হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ, টি হচ্ছে টাইম। এখানে ল্যাটিন ভাষায় পি হচ্ছে, পি দিয়ে আমরা দেখি কি এখানে ল্যাটিন ভাষায় পি হচ্ছে পিটারি থেকে এসেছে, হ্যাঁ, যার অর্থ কি চলমান হওয়া বা গতি হওয়া। মোমেন্টাম, মোমেন্টাম হচ্ছে ভরবেগ। যদি আমরা এসআই এককের মাধ্যমে প্রকাশ করি তখন হচ্ছে পি দিতে হবে। পি আসছে কোথা থেকে, ল্যাটিন শব্দ পিটারি থেকে, যার অর্থ চলমান হওয়া বা গতি করা, ঠিক আছে। এখন এসআই একক কি সেটা আমরা দেখি। এসআই একক হচ্ছে ফরাসি শব্দ, যার অর্থ দ্বারা এখানে দেয়া আছে কি সিস্টেমে ইন্টারন্যাশনাল দ্য ইউনাইটস। বাংলা অর্থ দ্বারা হচ্ছে আন্তর্জাতিক একক পদ্ধতি। সহজ ভাষায় বললে এসআই একক মানে হলো সব দেশে একই রকমভাবে মাপার নিয়ম, একটা ইউনিক মেজারমেন্ট। এই যে তুমি কেজি দেখতেছো, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত। তারপর হচ্ছে আমার এই যে ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী একইভাবে প্রকাশ করা হয়। এটা যদি এমন হতো আমাদের দেশে এম দিয়ে প্রকাশ করলাম, বহির্বিশ্বে বা বিদেশে সেটা পি দিয়ে প্রকাশ করলো, তখন আমরা এখান থেকে উচ্চশিক্ষা নিয়ে যদি, বা আমরা যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাই, যেমন তোমাদের মনে অনেকই স্বপ্ন আছে যে বিদেশে যে লেখাপড়া করবা ইন্টারমিডিয়েট থেকে বা অনার্স লাইফটা, তো তারা কিন্তু ওইখানে যে কনফিউজড হয়ে যাবে যে ভরবেগ আসলে কোনটা বোঝায়, সেটা কি পি দিয়ে প্রকাশ পায় বা এম দিয়ে প্রকাশ করা উচিত। এর জন্য সারা পৃথিবীব্যাপী যাতে নিয়মকানুন একই থাকে সেই জন্য এই এসআই একক তৈরি হয়েছে। সেটার মানে অর্থ কি দাঁড়াচ্ছে হচ্ছে সিস্টেমি ইন্টারন্যাশনাল দ্য ইউনাইটস, বাংলা অর্থ কি আন্তর্জাতিক একক পদ্ধতি।
তো সহজ ভাষায় আমরা বলতে পারি ভর হচ্ছে বস্তু কতটা ভারী, ওজন হচ্ছে পৃথিবী কত জোরে টানে, আর ভরবেগ হচ্ছে বস্তু কতটা জোরে চলছে। আবার বলি, ভর হচ্ছে বস্তু কতটা ভারী, কতটুকু পদার্থের সমন্বয়ে এটা ভারী কতটুকু, সেটা হচ্ছে ভর। ওজন হচ্ছে কি পৃথিবী কত জোরে টানে, মহাকর্ষ বলের কারণে পৃথিবী কত জোরে তাকে টানে, সেটা হচ্ছে ওজন। আর ভরবেগ হচ্ছে কি বস্তু কতটা জোরে চলছে, তার গতি, ভর বেগ, ভর এবং ব্যাগের সমন্বয়ে যেটা ভর বেগ, ভর ব্যাগের কারণে বস্তু কতটা জোরে চলছে। ঠিক আছে, তো এবার আমরা কি করবো, এবার আমরা আমাদের পাঠ্য বইতে চলে যাই। তো পাঠ্য বইতে আসার পর আমরা দেখি কি বলা আছে, ভরবেগ মোমেন্টাম দেওয়া আছে। ধরা যাক একটি ট্রাক একটি বাইসাইকেল একই বেগে গিয়ে একটি ছোট গাড়িকে আঘাত করেছে। একই সংঘর্ষে সাইকেল নাকি ট্রাক, কোনটি ছোট গাড়িটার বেশি ক্ষতি করতে পারবে? স্বভাবতই ভারী গাড়িটার দ্বারা সে আঘাতপ্রাপ্ত হবে বেশি। তো ভরবেগে সহজভাবে ভরবেগের গুণফলকে বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা দেখছি। পি হচ্ছে আমরা পিটারে, কিন্তু হচ্ছে আমরা ধরে নিব এটা মোমেন্টাম। মোমেন্টাম হচ্ছে কি মাস অ্যান্ড ভি ভেলোসিটি, এই ব্যাগ, এই দুটার সমন্বয় হচ্ছে আমরা ভরবেগ পেলাম। ভরবেগের একক আমরা দেখেছি কেজি আর মিটার পার সেকেন্ড। পি ভরবেগের মাত্রা পেয়েছি। এখন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা বিষয়গুলো দেখে নিবা। যদি কোথাও কোনো কনফিউশন তৈরি হয় তখন আমাকে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে দেখো উদাহরণ কি বলা আছে, তুমি একটি টেনিস বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে, এখানে দ্রুতি বলতে স্পিড বলা হয়, একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে এসেছে। বলটার ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? তো এখানে আমার কি হবে, ভরের সাথে ভরের সাথে ব্যাগের গুণ দিব আমি। তুমি একটি টেনিস বল 100 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালে ছুড়ে দেওয়ার পর এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে এসেছে। বলটার ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? একই দ্রুতিতে বলতে স্পিডে বলা যায়, এখানে একই স্পিডে তোমার দিকে চলে আসছে। তো এটার মাধ্যমে আমরা কি পাই, বলটি ছুড়ে দেওয়ার সময় ভরবেগ পি ইকুয়াল টু এম ইন্টু ভি, দেয়ালে আঘাত করে ঠিক উল্টো দিকে ফিরে আসার সময় ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু মাইনাস এম ভি। কাজেই ভরবেগের পরিবর্তন নেই, ফিরে আসার কারণে এটাকে আমরা মাইনাস দিয়ে বা বিয়োগ চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, তো প্রকাশ করার কারণে পি মাইনাস আবার এম ভি মাইনাস। তা আমাদের একটি সূত্র আছে, আমরা জানি হয়তো মাইনাস মাইনাস যোগ করলে কি প্লাস হয়ে যায়, তখন এর 2mv মানে দ্বিগুণ হয়ে এটা আমাদেরকে চলে আসছে। এই পরিবর্তনের জন্য টেনিস বলটার উপর দেয়ালটা খুব অল্প সময়ের জন্য বল প্রয়োগ করেছে। ক্রিকেট খেলার সময় ব্যাটসম্যানরা এভাবে ব্যাট দিয়ে খুব অল্প সময়ের জন্য ক্রিকেট বলকে আঘাত করে, যে সেটার ভরবেগ। যেমন ক্রিকেট খেলা তো মোটামুটি তোমরা অনেকেই দেখো, সেই ক্রিকেট খেলার মধ্যে দেখবে খুব ফাস্ট বলে স্বভাবত 6 হয় খুব ইজিলি, যদি সময় মতো বা সুন্দর করে প্লেসমেন্ট করা যায় ব্যাটটা, বলটা ব্যাটের কোণাতে লেগে বা কোথাও লেগে দেখবা 6 অটোমেটিকলি হয়ে যায়। তো ওইখানে বেশি ফোর্স দিতে হয় না ছক্কা মারার জন্য, যেটা তোমার স্পিন বলের ক্ষেত্রে বেশি ফোর্স দিতে হয়। তারপর দেখো ভরবেগের মধ্যে সংঘর্ষ আছে, ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, এটাকে আমরা একটু দেখি। একটি সমতলে m1 এবং m2 ভর u1 এবং u2 বেগে সরলরেখায় যাচ্ছে। তাদের বেগের ভিন্নতার কারণে ধরা যাক তাদের মাঝে সংঘর্ষ হলো, সেই কারণে তাদের বেগ পাল্টে গেল। m1 ভরটির বেগ v1, m2 ভরটির বেগ v2। আমরা কি সংঘর্ষের পর বেগ v1 v2 কত সেটা বের করতে পারবো? কারণ এখানে দেখো এটা সহজেই বুঝাই দিই আমি। সেটা হচ্ছে দুইটা গাড়ি ধরো চলতেছে, চলার পরে একটি গাড়ি একটু স্লো আর একটি গাড়ি একটু স্পিডে চলতেছে। এখন দুইটা গাড়ি যদি সংঘর্ষ হওয়ার পরে স্বভাবতই তাদের গতি পরিবর্তন হয়ে যাবে। তো গতি পরিবর্তন হওয়ার আগে ছিল m1 m2 u1 আর m2 u2, আর সংঘর্ষের পর ভর দুটি সম্মিলিত ভরবেগ কী হয়েছে m1 v1 m2 v2। যেহেতু বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি, তাই সংঘর্ষের আগে যেহেতু ভরবেগ ছিল সংঘর্ষের পরও সেটি থাকবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখন দুইটা
জিনিস সংঘর্ষের কারণে যদি কোনো ধরনের পরিবর্তন না হয়, নর্মালি একটা সাথে আর একটা স্পিড এই জিনিস যদি সংঘর্ষ হয় তখন তার গতি পরিবর্তন হয়, এটা হচ্ছে স্বাভাবিক ধর্ম। ধরো কোথাও পরিবর্তন হইল না, তখন যে পরিবর্তন না হওয়ার যে একটা অবস্থা সেটাকে আমরা সংরক্ষণশীলতা বলতে পারি, বা ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা বলতে পারি। আরেকটু সহজভাবে মনে রাখার জন্য, সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? সংরক্ষণ বলতে হচ্ছে কোনো কিছু রক্ষা করা, জমা রাখা, বা কোনো কিছু হচ্ছে একত্রিত করে রাখা, সেভ করে রাখা, সংরক্ষণ করা, মানে প্রিজার্ভেশন যেটাকে বলা যায়। তো আমরা এটাকে যদি সংরক্ষণশীল ধরি, মানে বোঝার জন্য আমি বলতেছি, সংরক্ষণশীল হচ্ছে দুইটি ব্যাগ বা দুইটা বস্তু একসাথে সংঘর্ষের ফলে তাদের যে ব্যাগ ছিল, ব্যাগটা আমরা সংরক্ষণ করলাম, মানে ব্যাগে কোনো পরিবর্তন হতে দিলাম না। তখন যেই মানে ব্যাগ যেইভাবে সংরক্ষণ করলাম, এই কোনো ধরনের পরিবর্তন হয় নাই, সেটাকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা বা নিত্যতা বলতে পারি। আরেকবার দেখো, যেহেতু বাইরে থেকে কোনো বল দেওয়া হয়নি, মানে কোনো বল বাধা আসেনি, তাই সংঘর্ষের আগে যেটুকু ভরবেগ ছিল সংঘর্ষের পরেও সেটুকু ভরবেগ থাকবে। আমরা ব্যাগটাকে সংরক্ষণ করলাম, সংরক্ষণ করার কারণে পূর্বে যে ব্যাগ ছিল পরেও সেই একই ব্যাগ আছে, তো দুইটা ব্যাগ একত্রিত হয়ে হলো কি আমাদের ভরবেগের নিত্যতা বা সংরক্ষণশীলতা হলো। এই সংরক্ষণ মনে রাখার ক্ষেত্রে জাস্ট ফ্রিজে কোনো কিছু রেখে দিলা বা প্রিজার্ভ করে কোনো কিছু রেখে দিলা, জাস্ট এই এক্সাম্পল মনে রাখবা, আশা করি ইনশাল্লাহ সংরক্ষণশীলতা বা নিত্যতা একেবারে পানির মতো সহজ হবে এবং সহজেই মনে রাখতে পারবা। এটা খুব বেশি মুখস্থ করে রাখতে হবে আমার মনে হয় না, ঠিক আছে? তারপর আমরা এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটি দেখি। কাজে আমরা লিখতে পারি m1 u1 m2 u2 ইকুয়াল হচ্ছে m1 v1 প্লাস m2 v2, ঠিক আছে? এখানে একটি মাত্র সমীকরণ, দুটো অজানা রাশি v1 v2 বের করতে পারবো না। যদি v1 v2 বের করতে চাই তো আরেকটা সমীকরণ দরকার। সৌভাগ্যক্রমে আমাদের আরও একটি সমীকরণ আছে পরের অধ্যায়ে, মানে এই বিষয়টা আরও ক্লিয়ার বোঝার জন্য আমরা দ্বিতীয় অধ্যায় যখন বা পরবর্তী অধ্যায় নিয়ে যদি আলোচনা করি সেখানে আরও ক্লিয়ার বুঝতে পারবা। তারপর এই বিষয়ে আমরা যতটুকু আলোচনা করলাম তার মধ্যে আশা করতেছি এই বিষয়গুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। তোমরা এগুলা নিয়ে নিজের একটু বাসায় অধ্যয়ন করবা, করার পরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আমাকে জানাবা, আমরা চেষ্টা করব তোমাকে সদুত্তর দেওয়ার। তো এখন আমরা আমাদের হোমওয়ার্ক দেখি, যে আমাদের ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম যে আমরা কিছু হোমওয়ার্ক দেব, সেটা তোমরা করবা। যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে জানাবা, জানাইলে হচ্ছে আমি নেক্সট ক্লাসের শুরুতেই আমরা এগুলো আলোচনা করব। আর যদি কোনো ধরনের সমস্যা না থাকে, কোনো ধরনের কমেন্ট রিপ্লাই আমি না পাই, তখন ধরে নেব যে সব কিছু ওকে আছে, তখন আমরা সাধারণভাবে দ্বিতীয় ক্লাসটি শুরু করে দিব। তো আমরা আমাদের হোমওয়ার্কটা দেখি। আচ্ছা, আমাদের হোমওয়ার্কগুলো দেখো, সেটা হচ্ছে অনুশীলনী বাড়ির কাজ। এখানে সাধারণ প্রশ্ন দেওয়া আছে 5টা, এগুলা মূলত আমরা সবগুলো আলোচনা করেছি, আমাদের আলোচনার মধ্যেই এগুলোর উত্তর দেওয়া আছে। আর এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী থেকেই নেওয়া, তো কেউ গাইড থেকে কপি করবা না, জাস্ট নিজের থেকে বুঝে যাই বুঝো সেই অনুযায়ী চেষ্টা করবা। আর তারপরে বুঝতে সমস্যা হলে তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আসি। এই হচ্ছে তোমাদের সাধারণ প্রশ্ন। তারপর এই সাধারণ প্রশ্ন 5টি দেওয়া আছে, আর সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তর আছে 3টি দেওয়া, আর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে 1টা, ঠিক আছে? তো এই বিষয়গুলো তোমরা দেখবা, দেখে বাসায় হোমওয়ার্ক চেষ্টা করবা, এগুলোর মধ্যে কোনো ধরনের প্রশ্ন সৃষ্টি হলে জানাবা। তো আশা করি এর মাধ্যমে আজকের প্রথম ক্লাসটি আমরা শেষ করতে যাচ্ছি। প্রথম ক্লাসটি দিতে অনেকটা দেরি হয়ে গেল, তো সেই জন্য অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে দুঃখিত। পরবর্তী ক্লাসগুলো চেষ্টা করবো আরেকটু আর্লি করার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।